কি জন্য আসছিস? মানে এই সময়টা কেন কেন মোবাইলে চার্জ পুরানোর দরকার আছে? ইন্টারনেট পুরানোর দরকার আছে? যদি উপকার না হয়? আরেকজন চুলের স্টাইল মারতেছে, চুলের স্টাইল ঠিক করতেছে। পার্টি দেখতে আসছিস হৃদয়? এই বয়সে আর স্টাইল কেউ দেখবে রে? ভিতরে ভিতরে মাল দেখবে, মাল কতটুকু আছে। ঠিক আছে, ওটা ওই ক্লাস 9 10 সর্বোচ্চ ইন্টার পর্যন্ত, তাই না? আর ওটা যদি সেলফ অ্যারেঞ্জ করা হয় সেক্ষেত্রে, এখন কি আর সেলফ অ্যারেঞ্জের যুগ আছে রে? এখন একটা মেয়ে প্রেম করলে বা কথা বললেও আগে চিন্তা ভাবনা করে কথা বলবে তোর সাথে, যে তোর ভিতরে কি আছে খোঁজ খবর নিয়ে। তো এই 8 9-এ যোগ না যে সুন্দর চেহারা দেখলো, চুলের ভাঁজ দেখলো, আর প্রেমে পড়ে গেল। হ্যাঁ, বল হৃদয় বল, এসএল এর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বল। এসিলি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ভাই ওই ব্রেইন একটু আগেই পড়ছি। একটু আগে পড়ছিস বল, তাহলে তো ভালোই কমন পড়ছে, বল। বি দেওয়া হয়েছে ভাই ব্লাড হেমো ব্লাডে ডিফিকাল্ট ব্লাড প্রবলেম হবে, তোর হচ্ছে আর দেওয়া হয়েছে বা রেনাল ফেলার হবে। আর এ দেওয়া হয়েছে বা অ্যানা ডিজিজ, অ্যানা টাইপ ডিজিজ টাইপের কিছু হবে বা তারপর আই দেওয়া হবে বা ইমিউনোলজিক্যাল প্রবলেম। আর আহ, মনে করছি আমি ভাই পড়া ধরতে গেলেই সবগুলো ফেলি ভাই, পড়া বলতে গেলে। মনে কর পড়া ধরি নাই, নিজে নিজে বল তাও। মনে কর পড়া ধরে নাই, তুই পড়ছিস না, পড়ে এখন নিজে নিজে রিভিশন দিবি না, মনে কর নিজে নিজে রিভিশন দিচ্ছি, এটা মনে করে বল। আসতেছে না ভাই মাথা। হাবিবা বলো, হাবিবা ইসলাম। আসসালামু ওয়ালাইকুম সালাম, বলো। ওইটাই বলো, ওই যে যেটা পারলো না তোমার কলিগ, পারলো না। কলিগ না, আমরা সবাই সবার কলিগ, তাই না? সবাই ডক্টরটা। alarmist, response rash arthritis, cellulitis, small disorder, জোরে বলো, রাগ করে বলো। রাগ করে যেভাবে কথা বলো না, হ্যাঁ সেভাবে জোরে জোরে বলো। sensitivity, cellulitis, oral হুম। ulcer, anti-nuclear antibodies, hematologic disorder, হয়ে গেছে? disorder, hypotension, আসমা বলো, আসমা আছো? আসমা আক্তার। আমি বিন বাহা, এটা কে? আমি বিন বাহা, হু ইজ দ্যাট? হুম, নাই। এগুলোকে কি করব? চলো, তোমাদের আবার আবার একটু অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে? আর একটা নতুন ব্যাচ খোলা হবে, যেখানে শুধুমাত্র যারা প্রেজেন্ট থাকবে এবং পড়া দিবে, ঠিক আছে, তাদেরকে নিয়ে ব্যাচ চালু হবে। আর এখন দুইটা গ্রুপ হয়ে যাবে, যারা নিজেরা নিজেরা পড়বে, ঠিক আছে? তো তাদেরকে আমি কিছু বলবো না, তোমরা শুধু সময় মতো পরীক্ষা দিবা, ঠিক আছে? আরেকটা গ্রুপ হবে, যে গ্রুপে নিয়মিত পড়া দিবে, হ্যাঁ, নিয়মিত ক্লাস করবে, ঠিক আছে? সেই গ্রুপে তারা থাকবা, এবং যারা যারা পড়া দিবা, ক্লাসে আসবা নিয়মিত,
কারণ আজকের পর থেকে মোটামুটি আমাদের সিলেবাসের পড়াগুলো সব শেষ, ঠিক আছে? সিলেবাস শেষ হয়ে যাবে। এখন অ্যানাটমি যেটা আছে সেটা তো সবাই, আমরা যখন অ্যানাটমি পরীক্ষা আছে, অ্যানাটমি পরীক্ষা কবে? সামনের মাসে মনে হয় 4 তারিখে, না? না ভাই, 30 তারিখ সম্ভবত। 30 তারিখ। আচ্ছা, যাই হোক, ঠিক অ্যানাটমি আছে, 30 তারিখে দেন। অ্যানাটমি ক্লাসটা যখন অ্যানাটমি পরীক্ষা থাকবে তার আগে নেওয়া হবে, ঠিক আছে? ওই ক্লাস সবার জন্য বাধ্যতামূলক। হুম। আর নতুন যেটাতে অ্যাডমিশন নেবা সেটা সবার জন্য বাধ্যতামূলক না, কিন্তু নাম নাম লেখালে 2 মাস, মানে যতদিন ক্লাস হবে একদিনও একটা সেকেন্ডের জন্য অ্যাবসেন্ট থাকা যাবে না, বুঝে গেছে? আর যারা যারা আগ্রহী তারা তারা আমার সাথে যোগাযোগ করবা, ঠিক আছে? আমি প্রতিদিনের অ্যাটেন্ডেন্স নিব, প্রতিদিন পড়া ধরবো, ঠিক আছে? এবং ক্লাস নেব, সেটা 1 ঘন্টা হোক, 30 মিনিট হোক, যাই হোক, ঠিক আছে? এটা করে যদি যদি কিছুটা তোমাদের উপকার হয় তাহলে আমার কাছে ভালো লাগবে। হুম। কারণ 2টা মাস আছে, এই 2টা মাস পড়াশোনাটা, কন্টিনিউটি, রিভিশন, এগুলোর উপর নির্ভর করবে যে তুমি পাস করবে কি ফেল করবে, বুঝে গেছে? হুম। একটা জিনিস হয়তো তুমি অ্যান্সার করবে, আরেকজন অ্যান্সার করবে, তো রিভিশন যে ভালো করবে তার তার অ্যান্সার আর তোমার অ্যান্সারের মধ্যে অনেক পার্থক্য। তার হয়তো 1 মিনিট লাগবে চিন্তা করতে, আর তুমি এটা 30 সেকেন্ডে জায়গায় ফেলবা, ঠিক আছে? এটা তোমাকে অনেক বেশি এগিয়ে রাখবে। এখন হচ্ছে স্পিড হচ্ছে 100 কিলোমিটার গতিতে চলতে হবে, হ্যাঁ? পড়াশোনার স্পিড বাড়াতে হবে, সেরকম শার্প হতে হবে, এবং টু দা পয়েন্টে পড়াশোনা করতে হবে, যে আমি এই জিনিসগুলো পড়বো, এই জিনিসগুলো থেকে অ্যান্সার কোশ্চেন আসলে আমি অ্যান্সার করব, এর বাইরে আমি অ্যান্সার করবো না। ঠিক আছে? তো গ্রুপের নাম একটা সাজেস্ট করতেছি, কি কি হবে তোমরা বলতে দিতে পারো, হ্যাঁ? তোমরা লিখতে পারো যে নতুন একটা গ্রুপ হবে, হ্যাঁ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, ঠিক আছে? এখানে শুধুমাত্র 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 যারা পড়া পড়া দিবা এবং নিয়মিত প্রেজেন্ট থাকবা তারা শুধুমাত্র জয়েন করবে, ঠিক আছে? কিন্তু ভাইয়া, শর্ত একটাই, একটা ক্লাসও মিস করা যাবে না, একটা সেকেন্ডও মিস করা যাবে না, ঠিক আছে? ভাইয়া পড়া কত না ঘন পারলে ঘন ক্লাস হবে? পড়া না পারলে দাঁড়ায় থাকবা, ঠিক আছে? শাস্তি নিবা। আর পড়া পারলে তো পড়া দিবা। দেখি কয়জন জয়েন হয় এবং সেখান থেকে কয়জন পাস করে, এটাই হচ্ছে আসল আসল খেলা, ঠিক আছে? হ্যাঁ, বলো, কি বলতেছিলা? ভাইয়া কত ঘন ঘন ক্লাস হবে ওটা হলে? হোক, সমস্যা কি? প্রতিদিনই ক্লাস হলে তোমার কোনো সমস্যা আছে আমি যদি নিতে পারি? না ভাই, প্রতিদিন নিলে অনেক না, ভালো হইব কোনো ভাই। তাহলে এই সমস্যা ব্যাচটা নাই। এই ব্যাচটা হবে প্রতিদিন হলে আরো নো ভালো। অবজেকশন ব্যাচ, হ্যাঁ? হুম। মানে যারা আমার অন্ধভক্ত তারা শুধু জয়েন করবা, ঠিক আছে? আমি যদি বলি ভোর 5টায় ক্লাস হবে, ভোর 5টায় ক্লাস হবে, কোনো কথা নেই, তাই না? একটা মানুষকে সবাই পছন্দ করবে বিষয়টা এমন না। অপছন্দ, তোমার এখানে সুতরাং পছন্দ অপছন্দের বিষয় আছে, যে ভাইয়াকে তুমি পছন্দ করো না, জোর করে পড়তে আসছো, এটাও হতে পারে, হ্যাঁ? আবার অনেকে খুবই পছন্দ করো, সেটাও হইতে পারে। তো আই আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? কিন্তু আমি চাচ্ছি যে সেইখান থেকে অ্যাটলিস্ট সবাই যাতে ভালো করে উঠে আসতে পারো। আর যদি মিস দাও, শর্ত হচ্ছে মিস দাও, তাহলে পরপর 2টা ক্লাস মিস দিলে তোমাকে আউট করে দেওয়া হবে, সেই গ্রুপ থেকে আউট। মূল মূল গ্রুপে থাকবা, সমস্যা নাই, কিন্তু সেই গ্রুপ থেকে আউট, ঠিক আছে? তাহলে ভাইয়া একটা তো মিস দেওয়া যাবে না, একটাও মিস দেওয়া যাবে না, ঠিক আছে? পারো না পারো, পারলে তো ভালো, ঠিক আছে, তুমি তোমার পারফরমেন্স দিয়ে গেলা। আর যদি না পারো, দাঁড়ায় থাকবা, পুরা ক্লাস দাঁড়ায় থাকবা, পরের দিন থেকে সোজা হয়ে যাবে। ভাই, এই উদ্যোগ যদি আপনি নেন তাহলে অনেক গ্রেটফুল থাকবো ভাই আপনার প্রতি। কারণ এর আগেও তো কোচিং করছি, হয়তো বা এই জিনিসটা করেন নাই, কিন্তু করলে অনেক উপকার হবে। এই জিনিসটা করার দরকার পড়ে না, আগে ছেলেপেলে এমনি ভালো ছিল, তোরা যে তেন দৌড়, ঠিক আছে? আগে ছেলেপেলে এমনি ভালো ছিল, এমনি পড়া দিত, ওরা এমনি বুলেট ব্যাচ ছিল। তো তোদের তোদের মধ্যে সিভিয়ার প্রবলেম, ঠিক আছে? পেনিসিলিনও হবে না, পেনিসিলিন অ্যাম্পিসিলিন এগুলো কাজ হবে না, বুঝতে পারছিস? নতুন কিছু কেন নিয়ে আসা লাগলো, কারণ তোদের পড়াশোনার অবস্থা খুবই খারাপ। এখনো আসেও তোদের, হ্যাঁ, পাছায় এখনো পানি যায় জমেনি যে আমার পরীক্ষা দিতে হবে, এরকম চোখ মুখ দেখে কারো মনেই হচ্ছে না যে কেউ পরীক্ষার্থী। সবগুলোকে দেখে মনে হচ্ছে যে মাত্র গাঁজা খেয়ে এসে বসছে ক্লাসে, বুঝতে পারছিস? পিনিকি আছিস সবাই। আচ্ছা, ঠিক আছে, নিউরোলজি আমরা শুরু করব, হ্যাঁ?
আচ্ছা, শুরু করবো ইনশাল্লাহ, দেখা যাক কতক্ষণ পর্যন্ত নিয়ে যেতে পারি। হ্যাঁ, এটা তোদের পার্টিসিপেশনের উপর নির্ভর করবে। হ্যাঁ, যারা আর আর অবশ্যই সেখানে জয়েন করবে যারা পরীক্ষার্থী, ঠিক আছে? যারা পরীক্ষার্থী না, আবিরের মতো 3 বছর আগে থেকে পড়তেছে, হ্যাঁ, তোমরা জয়েন করো না, ঠিক আছে? তোমাদের জন্য পরীক্ষার আগ দিয়ে তখন এটা ব্যবস্থা করা হবে। তো সুতরাং যারা পাশ করতে চাও, যারা ভালো করতে চাও, ঠিক আছে, পড়াশোনা অ্যাটলিস্ট করতে চাও, আমার দায়িত্ব হচ্ছে যে তোমাকে পড়ার টেবিলে বসায় রাখা। হ্যাঁ, তোমাকে দাঁড়ায় রেখে আমার কোনো লাভ নাই। যদি টাকা নিতাম, কিছু টিচার আবার যে শুনছি যে টাকা নেই, পরীক্ষায় ফেল করলে টাকা নিত, ঠিক আছে, তাহলে হয়তো কিছু লাভ হইতো, আইসক্রিম খাওয়ার টাকা হইতো, তাই না? তো টিচার ছিল, হ্যাঁ, উনি নাকি টাকা নিত পরীক্ষায়, যারা যারা ফেল করতো, একটা পরীক্ষায় ফেল করলে 20 কি 50 টাকা না 100 টাকা করে ফাইন নিত। ভালো সিস্টেম, অবশ্য ভালো। আচ্ছা, তাহলে আসো আমরা নিউরোলজি পড়বো, ঠিক আছে? নিউরোলজিতে পড়া খুবই সিলেক্টিভ, কারণ হচ্ছে নিউরোলজি নিয়ে তোমাদেরকে ঘাটাই না, কারণ জানে, স্যাররা জানে যে তোমরা ছোট বাচ্চা, ঠিক আছে, তোমাদের পক্ষে নিউরোলজির মতো এত কঠিন জিনিস পারা সম্ভব না, কিন্তু স্পেসিফিক কয়েকটা জিনিস আছে যে জিনিসটা অবশ্যই জানতে হবে, ঠিক আছে? তো সুতরাং এটা নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নাই। কোশ্চিন খুবই একদম সুপারফিশিয়াল লেভেলে কোশ্চিন হয়, এবং 3-4টা টপিক আছে, এই 3-4টা টপিক থেকে ঘুরে ফিরে বারবার কোশ্চিন আসে, ঠিক আছে? এবং এর গভীরে আসলে তুমি যতই পড়াশোনা করো পারবে না, বুঝে গেছে? সুতরাং এখানে রিয়াবল থাকতে হবে আমাদের। তাহলে নিউরোলজি দেখো, কর্টিক্যাল লোবার ফাংশন, পাইছো? কর্টিক্যাল লোবার ফাংশন, হ্যাঁ। আচ্ছা, আমাদের ব্রেনে কয়েকটা লোব আছে, এবং এক একটা লোব এক এক ধরনের ফাংশন করে, ঠিক আছে? এগুলো পড়লে তোমার ভালো লাগবে। প্রথম জিনিস ভালো লাগবে, ইন্টারেস্ট জাগবে, ঠিক আছে, যে তুমি ব্রেনের কোন অংশ চিন্তা করতেছে, কোন অংশ কথা বলতেছে, কোন অংশ শাসন করতেছে, কোন অংশ বিহেভিয়ার করতেছে, ঠিক আছে? এগুলো স্টাডি টু ফান, এই হিসাব করেই পড়বা, বুঝতে পারছো? তাহলে দেখো একদম ফ্রন্টাল লোব, এইটার নাম কি? দিস এরিয়া ইজ ফ্রন্টাল লোব, ঠিক আছে? ফ্রন্টাল লোবের কাজ কি দেখো? পার্সোনালিটি, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? একটা মানুষের পার্সোনালিটি কেমন হবে এইটা নির্ধারণ করে তোমার ফ্রন্টাল লোব, ঠিক আছে? তারপরে হচ্ছে দেখো ইমোশন কন্ট্রোল, সোশিয়াল বিহেভিয়ার, ঠিক আছে? তারপরে হচ্ছে মোটর কন্ট্রোল, ল্যাঙ্গুয়েজ, মিচুরেশন। তাহলে পার্সোনালিটি, বিহেভিয়ার, ল্যাঙ্গুয়েজ আর মিচুরেশন, এই মেইন 4-5টা কজ জিনিসটাই কন্ট্রোল করে আমাদের ফ্রন্টাল লোব। তাহলে আমরা যদি একটা পরীক্ষায় কোশ্চেন আসে যে মিচুরেশন সেন্টারে সমস্যা হয়েছে, তাহলে কোন লেভেল প্রবলেম? ঠিক আছে, এই তোমার কোশ্চেনও আসবে এরকম, এইভাবেই কোশ্চেন আসবে যে হোয়াট আর দ্য ফাংশন অফ ফ্রন্টাল লোব, এই ডাইরেক্ট এই এখান থেকে লাইন তুলে দেবে, বুঝতে পারছো? যদিও তোমাদের জন্য একটু কঠিন, কিন্তু আমার মনে হয় 2-3 বার পড়লে এটা পেরে যাবে, ঠিক আছে? তারপরে দেখো প্যারাইটাল লোব। প্যারাইটাল লোব কোনটা? ফ্রন্টালের পিছনে। তাহলে প্যারাইটাল লোব কয়টা আছে? এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, তাই না? তাহলে একটা ডমিনেন্ট সাইড, একটা আছে নন ডমিনেন্ট সাইড, তাই না? তো যারা রাইট হ্যান্ডেড তারা রাইট সাইডের ডমিনেন্ট, হয়েছে উল্টা না? contralateral যারা রাইট হ্যান্ডেড তারা লেফট সাইডের ডমিনেন্ট, আর যাদের লেফট হ্যান্ডেড তাদের right side dominant রাইট সাইডের ডমিনেন্ট, ঠিক আছে? তাহলে একটা ডমিনেন্ট থাকবে যেহেতু দুইটা আছে, আর ফ্রন্টাল লোব যেহেতু একটাই, তাহলে এখানে ডমিনেন্ট নন ডমিনেন্ট নাই, মেক ইট ইজি, ঠিক আছে? তাহলে ডমিনেন্ট সাইডের কাজ হচ্ছে ল্যাঙ্গুয়েজ এবং ক্যালকুলেশন, খুবই সহজ, ঠিক আছে? তাহলে ল্যাঙ্গুয়েজ দেখো, ফ্রন্টাল লোব এবং প্যারাইটাল লোব দুইটা মিলে কিন্তু, বুঝে গেছে? এই যে দুইটার মধ্যে কমন কোন জিনিসগুলো, এই জিনিসগুলো একটু মনে রাখবো। হ্যাঁ, তো তাহলে একটা মানুষের মনে করো ল্যাঙ্গুয়েজে সমস্যা হয়েছে, ঠিক আছে, কথা বলতে পারতেছে না ঠিক মতো, তাহলে কোথায় প্রবলেম হয়েছে? মনে করো স্ট্রোক করছে, স্ট্রোক করার পরে, হ্যাঁ, তোমার কাছে আসতে কথা বলতে পারতেছে না, তাহলে তুমি কি চিন্তা করবা? কোন লোবে প্রবলেম আছে? frontal বা dominant ফ্রন্টাল আর লোব, তাহলে প্যারাইটাল ফ্রন্টাল এবং Dominant প্যারাইটাল প্যারাইটাল লোব, ডোমিনেন্ট। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে যে তুমি দেখো পেশেন্টের একটা সিমটম শুনে বুঝতে পারতেছো যে কোন লোবে তোমার প্রবলেম। তাহলে যখন তুমি একটা সিটি স্ক্যান দেখবা, সিটি স্ক্যানে যখন ফ্রন্টাল লোবটা তুমি আগে খুঁজে বের করার চেষ্টা করবা যে ফ্রন্টাল লোবে কোনো প্রবলেম আছে কিনা, বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, তারপরে আসো দেখো একটা ডমিনেন্ট, তার এইবার আসো নন ডমিনেন্ট।
নন ডমিনেন্ট যে প্যারাইটাল লোব, এইটা হচ্ছে স্পেটাল ওরিয়েন্টেশন। হ্যাঁ, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে দেখো, আমরা চোখ বন্ধ করে আমরা কিন্তু বুঝতে পারি আমার হাত কোথায় আছে, পা কোথায় আছে, তাই না? আবার মনে করো আমরা যখন লিফটে উঠছি, লিফটে উঠে লিফটের দরজা তো চারিদিকে বন্ধ থাকে, ঠিক আছে? লিফট যে উপরে উঠতেছে না নিচে উঠতেছে তুমি চোখ বন্ধ করে কিন্তু বুঝতে পারবা। হঠাৎ ডিরেকশন যদি চেঞ্জ করে, হ্যাঁ, উপরে উঠতে উঠতে যদি নিচে নামি তুমি বুঝতে পারবা। এই যে একটা ফিলিংস, হ্যাঁ, এই জিনিসটা বুঝতে পারা, এইটা হচ্ছে কাজ হচ্ছে এই আর, বুঝতে পারছো? তাহলে নন ডমিনেন্ট প্যারাইটাল লোবের কাজ। হ্যাঁ, তাহলে তুমি এই যে তোমার বন্ধু বান্ধব এসে চোখ বন্ধ করে যখন বলে যে বলো তো আমি কে, এইটা বুঝতে পারা কি? হ্যাঁ, প্যারাটাল নন 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 ডমিনেন্ট Non-dominant প্যারাইটাল। parietal. ঠিক আছে, তাহলে তুমি আনসার কি হবে যে আমার নন ডমিনেন্ট প্যারাইটাল লোব খুব একটা ডেভেলপ না বন্ধু, আমি বলতে পারতেছি না, তুই নিজেই বলে দে। ঠিক আছে, তার মানে নন ডমিনেন্ট যদি তুমি বলতে পারো তাহলে প্যারাইটাল লোবটা ঠিক আছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে কনস্ট্রাকশনাল স্কিল, তার মানে তার মানে হচ্ছে কোনো কিছু একটা ডেভেলপ করা, হ্যাঁ, চিন্তা ভাবনা করা, একটা নতুন নতুন কিছু আবিষ্কার করা, বিশেষ করে হ্যাঁ এই যে ইঞ্জিনিয়ারিং যারা আছে, হ্যাঁ, এরা নতুন নতুন কাঠামো তৈরি করে, এই যে ফিজিক্সের বিভিন্ন সমস্যার সমাধান করে, এইগুলো হচ্ছে এদের কাজ। ঠিক আছে, ক্রিয়েটিভিটি নাকি ভাইয়া তাহলে? ক্রিয়েটিভিটি, হ্যাঁ, মূলত হচ্ছে ক্রিয়েটিভিটি, নতুন নতুন উদ্ভাবনা। এরপর আসে দেখো টেম্পোরাল লোব। ঠিক আছে, তাহলে প্যারাইটাল লোবের পিছনে থাকে কি? টেম্পোরাল লোব থাকে। ঠিক আছে, তারপরেরটা কি? অক্সিপিটাল, তাই না? টোটাল কয়টা? মানে টোটাল লোব চারটা হওয়ার কথা, নন ডমিনেন্ট আর ডমিনেন্ট মিলে 6টা হয়ে যায়। 6টা না টোটাল? ঠিক আছে, 6টা। টোটাল 6টা। আচ্ছা, তাহলে এটা কি টেম্পোরাল লোবের কাজ কি দেখো? হ্যাঁ, এটা হচ্ছে অডিটরি। ঠিক আছে, তার মানে এই যে আমরা শুনি, হ্যাঁ, সাউন্ড গুলো শুনি, ঠিক আছে, এটা অ্যানালাইজ করা, হ্যাঁ, এইটা কাজ হচ্ছে তোমার টেম্পোরাল লোব। তাহলে অ্যাবনর্মাল যে সাউন্ড শুনো বা কোনো একটা যদি শুনো, তাহলে এটা তোমার নিশ্চয়ই সমস্যা কোথায় আছে? টেম্পোরাল লোবে সমস্যা আছে। আরেকটা বড় একটা হচ্ছে দেখো, হুম, তারপর এখানে দেখো ল্যাঙ্গুয়েজ কিছুটা আছে, এবং লাস্টে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ব্যালেন্স। একটা মানুষের চলার সময় কিন্তু ব্যালেন্সে যে সমস্যা দেখবা, যে কানে যাদের ইনফেকশন থাকে, ঠিক আছে, ওদের কিন্তু ব্যালেন্সের সমস্যা থাকে। হ্যাঁ, এই যে আমরা বডি ওয়েট কোন দিকে কতটুকু হবে, ঠিক আছে, কোন পা তুমি ককলিয়াতে আর কি মেনটেন করে। কোন কোন ইয়ারটা করবা, ঠিক আছে, কত ডিগ্রিতে তুমি ফেলবা, কত ডিগ্রিতে তুলবা, ঠিক আছে, এই যে ব্যালেন্স, এগুলো সবগুলো ক্যালকুলেশন হয় তোমার টেম্পোরাল লোবে। বুঝতে পারছো? তারপরে আরো কিছু আছে দেখো, স্মেল, হুম, সুগন্ধ, তুমি যে খাবারের গন্ধ নাও, ঠিক আছে, সেই জিনিসগুলো। হ্যাঁ, তারপরে হচ্ছে মেমোরি, বিশেষ করে ভার্বাল মেমোরি, এই যে তুমি যে শুনতেছো, কথা বলতেছো, ঠিক আছে, আগে কি বলছিলা, হ্যাঁ, এটা স্বীকার করা যে না আমি এটা বলছিলাম, হ্যাঁ, এই জিনিসগুলো। তাহলে তারপরে আছে দেখো আরেকটা কি আছে, নন ডমিনেন্ট পার্ট আছে। হ্যাঁ, নন ডমিনেন্ট পার্ট হচ্ছে এইখানে দেখো স্মেল, ব্যালেন্স, নন ভার্বাল মেমোরি। নন ভার্বাল মেমোরি কি? কথা ছাড়া অন্য কিছু হয় না, উপরে দেখে দেখে শিখতে হবে যে আমি অমুক জায়গায় ওই জিনিসটা দেখছিলাম, হ্যাঁ, অমুক জায়গায় পড়ছিলাম, তাই না? তাহলে মেমোরি কয় ধরনের হয়? একটা হচ্ছে দেখে, ঠিক আছে, একটা শুনে, হ্যাঁ, দুই ধরনের মেমোরি হয়, ঠিক আছে, একটা ভার্বাল আর একটা নন ভার্বাল। ভার্বাল মেমোরিটা হচ্ছে তুমি কারো কাছ থেকে শুনছিলে, মনে করো একটা গান শুনছিলা, মমতাজ ব্যাপার, ঠিক আছে, এখনো মনে আছে, হ্যাঁ, মনে আছে না? জনপ্রিয় গান কি? আচ্ছা, তারপরে অক্সিপিটাল, যেটা অক্সিপিটালের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভিজুয়াল পোর্শন, তার মানে দেখা, ঠিক আছে, আমরা যে দেখি এটা অক্সিপিটাল লোবের কাজ। এই মোটামুটি স্পেশাল গুলো কয়েকটা মনে রাখো, যদি পারো তাহলে আলহামদুলিল্লাহ, যদি না পারো তাও এটাতে পাস ফেল আতে পারলো তোমার। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এরপরে আসো ব্রেন ডেথ। ঠিক আছে, আমাদের এই জিনিসটা নিয়ে অনেক বেশি কাজ করতে হয়। হ্যাঁ, আমরা যেহেতু ডক্টর, জীবন মৃত্যু এটা নিয়ে আমাদের কাজ। হ্যাঁ, তাহলে একটা পেশেন্টকে তুমি কখন ডিক্লেয়ার করবা যে পেশেন্টটা মারা গেছে, তাই না? তোমার ডিক্লারেশন আর তাদের ডিক্লারেশনের মধ্যে অবশ্যই পার্থক্য থাকবে। মাঝে মাঝে শুনো না যে বাচ্চা কবর দিতে গেছে, সেখান থেকে কান্না কান্না করে উঠছে, তার মানে প্রপার এক্সামিনেশন হয়েছে? তাহলে ব্রেন ডেথ কনফার্ম না করেই কি হয়ে গেছে, চলে গেছে, অথবা ছুটি দিয়ে দিছে তোমার আমার মতো কোনো ডক্টর, তাই না? এগুলো দেখো অনেকগুলো পরীক্ষা, এই পরীক্ষাগুলো ম্যাক্সিমামই করা হয় না।
সবাই ওই বইয়ের নলেজ পড়ার জন্য, পরীক্ষা পাশের জন্য পড়ে, কিন্তু কেউ প্র্যাকটিক্যালি ম্যাক্সিমামই করে না। বুঝতে পারছো? তাহলে এগুলো করতে হবে। হ্যাঁ, অভ্যাস একটা গড়ে তুললে সবসময় ভালো অভ্যাস গড়ে তুলতে হয়। ঠিক আছে? খারাপ অভ্যাস গড়ে তুলতে তোমার কোনো কষ্ট করতে হয় না, কারণ শয়তান তোমার পিছনে আছে। খারাপ খারাপ অভ্যাসের জন্য কামলা অলরেডি আছে না? তাহলে ভালো অভ্যাসের জন্য কি করতে হবে? এই শয়তানের বিরুদ্ধে তোমাকে গড়ে তুলতে হবে। ঠিক আছে? তাহলে দেখো কি আমরা কি দেখবো? টেস্ট ফর কনফার্মিং ব্রেন ডেড। আমরা কি কি টেস্ট করব? 1 নাম্বার টেস্ট, পিপল আর ফ্লেক্সড এন্ড আনরিঅ্যাক্টিভ টু লাইট। তাহলে প্রথমেই সবচেয়ে সহজ উপায় যেটা, সেটা আমরা কি করব? পিপলের উপর কি ফেলবো? লাইট ফেলবো। হ্যাঁ, লাইট ফেলে আমরা দেখবো যে এটা রিঅ্যাক্ট করতেছে কিনা। তো পিপলের উপর যদি লাইট ফেলে তাহলে পিপল কি করবে? নর্মাল হলে ভাই কনস্ট্রিক্ট হবে। কেন constrict হবে? দেখবো reduce the amount of light going to the retina. কারণ হচ্ছে Main রেটিনা যাতে ড্যামেজ না হয়, এই জন্য রেটিনাতে আলো যাতে কম যায়, এই জন্য কি করবে? পিপল কনস্ট্রিক্ট করে, হ্যাঁ, বেশি আলো যাওয়াটা বন্ধ করে দেবে। ঠিক আছে? ঠিক সেম ভাবে তাহলে পিপল ডাইলেট হবে কখন? যখন কম আলো থাকবে। যখন আলো কম থাকবে। ঠিক আছে? কম আলোতে তখন পিপল ডাইলেট করবে, বেশি বড় হবে, তাহলে যাতে বেশি বেশি আলো ভিতরে ঢুকতে পারে। বুঝে গেছে? এটাই হচ্ছে মূল মেকানিজম। আর ড্রাগস আচ্ছা, তারপরে হচ্ছে দেখো কর্নিয়াল রিফ্লেক্স। কর্নিয়া কি? হোয়াট ইজ কর্নিয়া? outer membrane of the eye. মোস্ট আউটার পার্ট অফ দ্য আই, তাই না? কর্নিয়াল আলসার পড়ছিলাম না, মনে আছে? কর্নিয়ার 5টা লেয়ার। কর্নিয়া ইজ রিলেটিভলি এভাস্কুলার। ভুলে গেছো? আচ্ছা, তাহলে কর্নিয়াল রিফ্লেক্স কি? নরমালি তুমি চোখে যদি কোনো কিছু দিতে লাগো, চোখ বন্ধ হয়ে যাবে, তাই না? চোখ বন্ধ হয়ে যাবে না? চোখের সামনে যে কোনো কিছু নিয়ে যাও, দেখবা যে সবকিছু ইনজুরি হয়েছে কিন্তু চোখ বেঁচে থাকে, তাই না? একটা মানুষকে চোখ কিন্তু সহজে ইনজুরি হয় না, হয় সাইডে লাগবে, নাহলে উপরে লাগবে, নাহলে নিচে লাগবে। তাহলে তার মানে কি? এটা সেলফ প্রোটেক্টিভ একটা মেকানিজম। তাহলে কর্নিয়া কি করবে? তুমি যখনই নিয়ে যেতে যাবা, তখনই কর্নিয়াতে যখন কাছাকাছি যাবা, দেখবে যে তোমার কর্নিয়া অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। দিস ইজ কর্নিয়াল রিফ্লেক্স। ঠিক আছে? তারপরে দেখো আর কি হবে? ভেস্টিবুলো অক্লিয়ার রিফ্লেক্স। ভেস্টিবুলো অক্লিয়ার রিফ্লেক্স, সরি অকুলার। তা এইটা কি? There is no eye movement following injection of 20 ml of ice cool water into the east external auditory meatus. তার মানে আমরা কানের ভিতরে কি দিব? পানি দিব। ঠান্ডা পানি দিলে কি হবে? চোখ কি করবে? তোমার রিঅ্যাক্ট করবে, মুভ করবে। রিঅ্যাক্ট করবে। কি হবে? হয় কনস্ট্রিক্ট করবে, নাহলে ডায়ালেট হবে। বুঝতে পারছো? এই টেস্ট কেউ করে না, কেউ করে না। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো there are no motor response to adequate stimuli within the cranial nerve distribution. cranial nerve কয় জোড়া? 12টা। 12 জোড়া। ঠিক আছে? তো তো এই 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 যে কোনো 12 জোড়ার যে কোনো এক জোড়া অথবা 2 জোড়াতে আমরা কি কি দিই? স্টিমুলেশন দিই, স্ট্রং স্টিমুলেশন দিই। হ্যাঁ, দিয়ে আমরা দেখি যে কোনো মোটর রেসপন্স আছে কিনা পেশেন্টের। ঠিক আছে? তারপরে দেখো গ্যাগ রিফ্লেক্স কি? there is no gag reflex, no reflex in response to a suction catheter in the trachea. ট্রাকিয়ার মধ্যে যদি আমরা কি একটা ক্যাথেটার দিই, তাহলে কি হবে? এটাটি ইরিটেট করবে ট্রাকিয়া। ঠিক আছে? মানুষের কাশি হবে। হ্যাঁ, যদি জ্যান্ত থাকে তাহলে কাশি হবে, না হলে হ্যাঁ ঢোক গিলবে বা এরকম কোনো কিছু একটা করবে। ঠিক আছে? কোনো একটা মুভমেন্ট হবে। বুঝতে পারছো? 10th cranial nerve reflex. তারপরে হচ্ছে দেখো রেসপিরেটরি নো রেসপিরেটরি মুভমেন্ট অকার হোয়েন দ্য পেশেন্ট ইজ ডিসকানেক্টেড ফ্রম ভেন্টিলেটর। ঠিক আছে? তাহলে ভেন্টিলেটরে যারা আছে, হ্যাঁ, তাদেরকে তুমি কিভাবে ডায়াগনোসিস করবা? কারণ তারা তো নিঃশ্বাস নেয় না, তাই নেয়, কারণ এটা তো মেশিনের মাধ্যমে নেয়। তাহলে আমরা কি করবো? এটা খুলে দেব। খুলে দিয়ে দেখবো যে খুলে দিলে আস্তে আস্তে তার শরীরে কি বাড়বে বলো তো? শ্বাস যদি নিতে না পারে, কার্বন ডাইঅক্সাইড বাড়বে, এবং কার্বন ডাইঅক্সাইড ইজ এ স্ট্রং স্টিমুলেটর অফ রেসপিরেটরি সেন্টার, তাই না? তাহলে যখন কার্বন ডাইঅক্সাইড আস্তে আস্তে বাড়া শুরু করবে, তখন কি করবে? রেসপিরেটরি সেন্টারে স্টিমুলেশন দিবে, যদি মানুষ বেঁচে থাকে। আর যদি মরে যায় আর স্টিমুলেশন দেবে না, ও তখন কষ্ট করে হলেও কি করবে? শ্বাস নেওয়ার চেষ্টা করবে। বুঝতে পারছো? আচ্ছা, একটা মানুষ পানিতে ডুবে গেল, পানিতে ডুবে গেলে সেই মানুষ কেন নাকের ভিতর, মুখের ভিতর, লাংসের ভিতর পানি যায় কেন বলতো? কারণ কি?
মানুষের নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে। নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে, কার্বন ডাই অক্সাইড বাইরে যায় বডিতে, তখন এ তো অক্সিজেন। জানে যে আমি পানির মধ্যে আছি, তাহলে আমি কেন নিঃশ্বাস নিব? বডির অটো রিফ্লেক্স মেবি। হুম, এ তো জানে না যে আমি তো পানির মধ্যে ডুবে গেছি। তাহলে তো আমি শ্বাস নিলে পানি ঢুকবে শ্বাসনালীর ভিতরে, তাহলে তো শ্বাস নেবে না। নির্দিষ্ট সময় পর্যন্ত তবে এটা আপনি রাখতে হবে, ইনভলেন্টারি তারপর হয় তার আসা ভাইয়া। যাবে না। যখন হ্যাঁ, এটা ইনভলেন্টারি হয়। এই কারণ হচ্ছে যখন কার্বন ডাই অক্সাইড লেভেল বেড়ে ইয়ে হয়, তো পানি কখন ঢুকে? ও যখন জীবিত আছে তখনই কিন্তু ঢুকে। ঠিক আছে, যখন কার্বন ডাই অক্সাইড লেভেল অনেক বেশি হয়ে যায়, হ্যাঁ, রেসপিরেশন অনেক স্ট্রংলি স্টিমুলেশন দেয়, তখন ইচ্ছার বিরুদ্ধেও কি হয়, শ্বাস নিতে বাধ্য হয়। এবং শ্বাস নিতে লাগলে তখন লাংসের ভিতরে পানি ঢুকে যায়। বুঝতে পারছো? হ্যাঁ, এই জন্য দেখবা যে ডেথ পেশেন্ট বা যারা হচ্ছে ডুবে মারা যায়, তাদের লাংসের ভিতরে পানি পাওয়া যায়। এবং এটাই কনফার্মেটরি যে ও কিসের জন্য মারা গেছে। হ্যাঁ, তখন লাংসের ভিতরে যে অ্যালভিওলার স্যাক, এগুলোর ভিতরে পানি থাকে। আচ্ছা, এখন দুইটা মানুষ মনে করো, একটা মানুষকে মেরে পানিতে ফেলে দিছে, তার তার ফুসফুসে কি পানি যাবে? না ভাই। হ্যাঁ, কারণ তো দেখছো? চোখে নিবে না। তার মানে হচ্ছে আমাদের একটা সাবজেক্ট আছে না, কি ফরেনসিক্স। medicine, ঠিক আছে, ফরেনসিক খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট কিন্তু। তা একটা হ্যাঁ, মানুষকে যখন তুমি মেরে পানিতে ফেলে দিবা, তো তাহলে ও কি আর শ্বাস নেবে? তার মানে ওর ট্রাকিয়া সবসময় বন্ধ থাকবে না? হুম, তাহলে ভিতরে কি পানি ঢোকার সম্ভাবনা আছে? পসিবিলিটি নাই। তাহলে তার লাংস কাটলেই সে বুঝতে পারবে যে আসলে কি জন্য মারা গেছে। লাংসে পানি নাই মানে তাকে মেরে পানিতে ফেলে দেওয়া হয়েছে, আর লাংসে পানি ঢোকা মানে পানিতে মারা গেছে। পানি ঢুকে সে মারা অবস্থা গেছে। থাকতে তাকে পানিতে ফেলানো হয়েছে। বুঝে গেছে? আচ্ছা, তারপরে নিচের দিকে একটা কথা লেখা আছে, দেখো, দ্য ডায়াগনোসিস অফ দ্য ব্রেন ডেথ শুড বি মেড বাই 2 ডক্টরস। ঠিক আছে, একজনই পাই না, 2 ডক্টরস আমরা কই পাবো, তাই না? একজনই, তাও আবার নিয়মিত ডিউটিতে থাকে না, চা খাইতে যাও, কফি খাইতে যাও, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে যাও, রুগী এদিকে মরে চা। বুঝতে পারছো? ওয়ার্ড বয় বলে স্যার রুগী মরে গেছে। মরে গেছে কি, ইসিজি কর, ইসিজি করে কনফার্ম করে। ইসিজি কনফার্মেটরি। তো তোমার পড়ে লাভ কি হলো? যদি তুমি প্র্যাকটিস না করো, তাহলে সেটা পড়ার কোনো লাভ আছে? তো তোমাকে এগুলো প্র্যাকটিস করতে হবে। বুঝে গেছে? আচ্ছা, যাই হোক, তাহলে একজনে 2 ডক্টর হওয়া যায় না? তুমিই করলা, 2বার করলা। বুঝতে পারছো? যেহেতু আমরা গরিব মানুষ, হ্যাঁ, তাহলে আমি করলাম, একটু পর 2বার, আমি অ্যাটলিস্ট 2বার, মানুষটা তো মারাই যাচ্ছে, এরপরে তার তোমার কোনোদিন দেখতে হবে না। দেখতে হবে? কোনো ডাক্তারকে দেখতে হবে আর? না। তো মরার আগে অ্যাটলিস্ট এই সম্মানটুকু আমরা করতে পারি না একটা মানুষকে, যে প্রপারলি এক্সামিনেশন করলাম। হুম, এটা তো মানবিকতা থেকেও আসে। আমরা কি করি, ওয়ার্ড বয়রে হুকুম দেই যে একটা ইসিজি করে নিয়ে আসো, আমি সাইন করে দিচ্ছি ডেথ সার্টিফিকেট। বুঝছো? জিনিসটা অনেক, জিনিসটা কিন্তু অত সহজ না। হ্যাঁ, একটা মানুষ দুনিয়া থেকে চলে গেল, তোমার সাইন নিয়ে চলে গেল, ঠিক আছে, অ্যাটলিস্ট রেসপেক্ট দ্যাট পারসন। হ্যাঁ, তাহলে আমরা এগুলো করব, ঠিক আছে, মনে থাকবে? কনফার্মেটরি টেস্ট, হ্যাঁ, আগে দিলে দেওয়া যাবে, ঠিক আছে, কিন্তু আগে দিও না। ঠিক আছে, দিস ইজ বেটার। আচ্ছা, তুমি যখন মারা যাবা, ঠিক আছে, মারা যাবা, মারা গেলে আমাদের যারা ইসলাম ধর্মে আছে, ঠিক আছে, মনে সাল্লাম একটা কথা বলছিল যে তোমার যে হিসাব, তোমার যে উম, অধীনস্থ যারা আছে তাদের কাছ থেকে তোমার ব্যাপারে কি নেওয়া হবে, সার্টিফিকেট নেওয়া হবে। বুঝতে পারছো? তোমার উপরে যারা আছে তারা না, তোমার নিচে যারা আছে তাদের কাছ থেকে। তার মানে যাদের, তোমার যেমন দাস দাসী, তুমি তোমার আন্ডারে যারা চাকরি করে, কারণ কি তাদের তো সেই ইয়ে নাই আছে, তাদের সেই অধিকার আছে যে তুমি তার উপর জুলুম করলা, এটা ও প্রোটেক্ট করবে, ভয়ে হয়তো করবে না, কিন্তু সেই দিন তোমাকে ছাড় দিবে না, বিচারের দিন তোমাকে ছাড় দিবে না, তুমি যদি তোমার দায়িত্ব ঠিক মতো ভাবে পালন না করো। বুঝতে পারছো? এই জন্য তোমার সার্টিফিকেট নেবে কার কাছ থেকে? তোমার অধীনস্থ যারা আছে তাদের কাছ থেকে। খুব ভালো একটা সিস্টেম না? তো দুনিয়াতে যদি এটা তুমি চালু করতে পারো যে তোমার অধীনস্থ যারা আছে তারা কি করবে, তোমার বিষয়ে সার্টিফিকেট দান করবে, তাদের উপর তোমার চাকরি নির্ভর করবে, যদি এরকম হয়, ঠিক আছে, কয়জনের চাকরি আটকিবে?
তাই না? এরকম যদি একটা এমডি হয়, বাংলাদেশ সরকার যদি ঘোষণা করে যে কোনো একটা ডাক্তারের বিরুদ্ধে পরপর 5টা অভিযোগ যদি আসে, 5টা যদি অভিযোগ আসে, হ্যাঁ, তাহলে তার চাকরি চলে যাবে, দেখবে সব সমান হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, এগুলো কাল্পনিক কাল্পনিক দেশ আমরা কল্পনা করি, হ্যাঁ, এগুলো বাংলাদেশে হওয়া কোয়াইট ইম্পসিবল। চেষ্টা, চিন্তা কর, মানে আমরা তো আশা করতে পারি, তাই না? তোমরা এসে ভালো করবা, তোমরা তো একদিন এই পজিশনে আসবা, হুম, ভালো কাজ করবা, আরো বড় হবা, ঠিক আছে, দায়িত্বশীল হবা। দিনের পড়াশোনাই করি না ভাইয়া, অন্য দায়িত্ব কি করবো, তাই না? এটা প্রথম দায়িত্ব না, পড়াশোনা করা। আগে তো পড়াশোনা করে ওই পর্যন্ত যাইতে হবে, তারপরে তো ডাক্তারি করবা। করো না কেন? হ্যাঁ, আবার হাসতেছে। আচ্ছা, এরপরে আসো লাম্বার পাংচার, ঠিক আছে? লাম্বার পাংচার, নাম শুনে বোঝা যাচ্ছে, তাহলে কোথায় পাংচার করবা? এলফোর্ড লাম্বার রোড। রিজনে, তাই না? লাম্বার রিজনে নামই হচ্ছে লাম্বার পাংচার। যদি তোমাকে কোশ্চেন করা হয় যে লাম্বার পাংচারে আমরা পাংচার করি কোথায়, ঠিক আছে? T1 T3 S2 L3 L4 এর মাঝে। ইজ দেয়ার এনি কনফিউশন? তোমাকে তো বলতেছে লাম্বার পাংচার, তাহলে অবশ্যই লাম্বারের কোনো কোনো এক জায়গায় করবো, ঠিক আছে? দেখো অনেকে অ্যান্সার দেয় এরকম, হ্যাঁ, ফিমেল পেশেন্ট, পোস্টেড ইজ নর্মাল ইন সাইজ এন্ড শেপ, হ্যাঁ, লিখে দেয়। বুঝতে পারছো? এই হচ্ছে ultrasonography আমাদের দেশে। Posted in normal size and shape, medial lobe is protruded. মান সম্মান থাকবে বলো? ভাইয়া আসলে হ্যাঁ, আসলে লেখে। তোমার কাছে কি মনে হয় আমি কি ফাজলামো করতেছি? আল্লাহ। আসলে যদি না লেখে, আমি যদি বলি, তাহলে আমার কি হয়ে গেল? আমার আমার উপর আমি একটা অপবাদ দিলাম না একটা মানুষকে? হুম। তা আমার কি দায়ী পড়ছে গায়ে দেয়? তোমাদেরকে একটা মিথ্যা গল্প শুনে আমি এটা ক্রেডিট নেব? হ্যাঁ, আমার পাপ নিব, কি দরকার আমার? ঠিক আছে, লেখে লেখে। কারা লেখে জানো? যারা ওই যে উল্টাসনও করে। শোনো, সাকসেস কখনো শর্টকাট ওয়েতে হতে পারে না, নো নেভার। ঠিক আছে, যেগুলো দেখবা যে শর্টকাট ওয়েতে তোমাকে বড় লোক করতেছে বা অনেক বড় পজিশন নিয়ে যেতে যাচ্ছে, নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। তুমি সিএমইউ একটা কোর্স, হ্যাঁ, এরা কি 10,000 টাকা দিলা, তোমাকে একটা সার্টিফিকেট দিয়ে দিবে, পরে মার খাইলে তুমি খাবা, তোমার প্রতিষ্ঠান খাবে। তো তাহলে ভাই এটা করবো না? করবা, করলে লং কোর্স করবা, ডিএমও আছে, ডিএমও করবা, অথবা রেডিওলজিতে ডিপ্লোমা আছে, সেটা করো যদি তোমার একমাত্র প্যাশন থাকে। কিন্তু ক্লিনিকের দরকার এই জন্য করবা, এটা অ্যাকসেপ্টেবল না। আচ্ছা, তাহলে লাম্বার পাংচার কি আমরা কোথায় পাংচার করব? লাম্বার রিজন লাম্বার রিজনে আমরা পাংচার করব। উদ্দেশ্য কি? টু অবটেইন cerebrospinal fluid। সেরেব্রোস্পাইনাল, ঠিক আছে, আমরা সিএসএফ বের করব। তো আমরা শরীর থেকে কোনো কিছু বের করার একটা উদ্দেশ্য থাকে নিশ্চয়ই, তাই না? তাহলে কয়েকটা উদ্দেশ্য হতে পারে। একটা হচ্ছে চিকিৎসার স্বার্থে, একটা হচ্ছে ডায়াগনোসিসের ক্ষেত্রে, তাই না? এটা ট্রিটমেন্ট অথবা ডায়াগনোসিস। হুম ঠিক আছে, ডায়াগনোসিস কি হতে পারে? যদি আমরা ইনফেকশনে কোনো চিন্তা করি, হুম। এই, হ্যাঁ, ব্রেনে মেনিনজাইটিস। ইনফেকশন হয়েছে, ঠিক আছে, মেনিনজাইটিস। Meningitis। মেনিনজাইটিস, হ্যাঁ, তারপরে হচ্ছে এনকেফালাইটিস, সেরেব্রাল অ্যাপ্লেস, হ্যাঁ, এগুলো, হ্যাঁ। হুম তারপরে হচ্ছে দেখো, হ্যাঁ, কিছু আছে যেমন গুলিয়ান বারি সিনড্রোম, হ্যাঁ, মাল্টিপল স্ক্লেরোসিস, এগুলোতে কি হয়? অটো ইমিউন ডিসঅর্ডার এগুলো, ঠিক আছে, অটো অ্যান্টিবডি তৈরি হয়। হুম তাহলে সিএসএফ আমরা অ্যান্টিবডি গুলো পাবো, সেগুলো টেস্ট করব, হ্যাঁ। আর একটা কি আছে দেখো, নিউরোসিফিলিস, এখানে কি ধরনের জীবাণু পাবো? সিফিলিসের জীবাণু পাবো, সিফিলিস তাই না? পাবো। তারপরে হচ্ছে পোলিও, হ্যাঁ, তারপরে হচ্ছে নিউরোলজিক্যাল কিছু ম্যালিগন্যান্সি আছে, হ্যাঁ, এগুলো আমরা টেস্ট করবো। কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যে ওইখান থেকে ফ্লুইড নিয়ে আমরা টেস্ট করবো। হুম টেস্টে তুমি যে রেজাল্ট পাবা সেই অনুযায়ী পেশেন্টের চিকিৎসা করবা, ঠিক আছে? তাহলে ডায়াগনস্টিক পারপাস। এরপর আসো দেখো থেরাপিউটিক পারপাস। তার আগে দেখি আমরা একটু, দেখো, ঠিক আছে, এই যে
আমাদের স্পাইনাল কর্ড, দেখছো স্পাইনাল কর্ড, হ্যাঁ স্পাইনাল কর্ডের এই যে দেখো এটা L4 এবং L5, ঠিক আছে, এটা হচ্ছে L3 এবং L4, হ্যাঁ। তাহলে এইখানে ক্ষেত্রে আইডিয়াল হচ্ছে তোমার L3 এবং L4 এর মাঝামাঝি আমরা ইয়ে করব, ঠিক আছে। অনেক সময় L4 এবং L5 এর মাঝামাঝিও করা হয়, এটা ডিপেন্ড করে পেশেন্ট কোন কন্ডিশনে আছে, বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, তো যে কোনো এনি হাউ উদ্দেশ্য হচ্ছে যে এরকম একটা নিডিল দিয়ে আমরা ভিতর থেকে কি করব, সেরেব্রোস্পাইনাল ফ্লুইডটা নিয়ে আমরা স্টাডি করব, বুঝতে গেছে? তোমাদের পরীক্ষায় আসতে পারে যে হ্যাঁ হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ লাম্বার ফ্র্যাকচার, তুমি কি কারণে করতে পারো। এরপর আসো দেখো থেরাপিউটিক। থেরাপিউটিক মানে কি? থেরাপিউটিক মানে কি? মানে ট্রিটমেন্ট চিকিৎসা উদ্দেশ্যে, ঠিক আছে। তাহলে তুমি কি চিকিৎসা করতে পারো? এর ভিতরে যেহেতু তুমি একটা ইয়ে করছো, এর ভিতরে ইনজেকশন দিতে পারো না, হুম। তাই না? হ্যাঁ, এর ভিতরে অ্যানাস্থেসিয়ার ইনজেকশন জন্য দিতে পারো, যেমন হচ্ছে মেথোট্রেক্সেট দিতে পারো, অ্যানাস্থেসিয়া। ঠিক আছে। তারপরে স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিই আমরা, লো লেভেল স্পাইনাল অ্যানাস্থেসিয়া। এরপরে যেগুলো আছে সেগুলো সবগুলো বন্ধ হয়ে যাবে, হ্যাঁ। এটা একটা উদ্দেশ্য হতে পারে। আর কি হতে পারে? ভাইয়া সিএসএফ ড্রেনেজ, হাইড্রোসেফালাসের। আবার হচ্ছে দেখো এপিডুরাল ক্যাথেটার আমরা দিই। এপিডুরাল ক্যাথেটার দেওয়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে যদি কোনো পেশেন্টের মনে করো লং টার্ম আমাদের কি লাগে, যদি কোনো পেইন কিলার দিতে হয়, ঠিক আছে, যেমন হচ্ছে ক্যান্সারের পেশেন্টের, ঠিক আছে, ওদের হচ্ছে কোনো কিছুতেই মনে করো ওরাল ড্রাগে কখনোই কি কমতেছে না, পেইন কমতেছে না, তো তাহলে আমরা কি করি, ওই একটা নিডল দিয়ে রাখি, ছোট্ট একটা ক্যাথেটার দিয়ে রাখি, ওটার ভিতরে আস্তে আস্তে পেশেন্ট প্রয়োজন অনুযায়ী কি নিবে, অ্যানেস্থেসিয়া ড্রাগ নিবে, যেমন পেটিডিন নেয়, মরফিন নেয়, ঠিক আছে। এটা কিছু করার নাই, তো ব্যথা কমতেছে না, তুমি কি করবা, বুঝতে পারছো? আবার এই যে কি পেইনলেস ভ্যাজাইনাল ডেলিভারি আছে না, মনে আছে? হ্যাঁ, ওইখানে কিন্তু এই এপিডুরাল একটা ক্যাথেটার করে দেওয়া হয় যাতে তুমি পেইন ফিল কম করো, ঠিক আছে। আচ্ছা, তারপরে আবার দেখো সিএসএফ ড্রেনেজ করার ক্ষেত্রে, হ্যাঁ, এমন হতে পারে যে একটা পেশেন্টের হ্যাঁ ভিতরে মনে করো হাইড্রোকেফালাস ডেভেলপ করছে, ভিতরে অনেক পানি জমে গেছে, তাহলে এটা ড্রেন করতে হবে, হ্যাঁ। তাহলে এটা খুব ইজি ওয়েতে তুমি ড্রেন করতে পারো, ঠিক আছে। যেমন হচ্ছে দেখো ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন, হ্যাঁ, হঠাৎ করে ভিতরে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে গেছে, সেসব ক্ষেত্রে আমরা করতে পারি, ঠিক আছে। তারপরে দেখো প্রিকারসার বা টেকনিক, হ্যাঁ, এগুলোর মধ্যে দেখো কোন জায়গায় করা হয়, L3 L4 লেভেল, কোন সিরিঞ্জ দিয়ে করা হয়, 20G। তারপরে হচ্ছে দেখো কখন তুমি করবা না, প্লাটলেট কাউন্ট যদি কমে যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট কি করতে হবে, স্টপ করতে হবে, অবশ্যই মাস্ট, না করলে কি হবে বলো তো? ব্লিডিং হয়ে যাবে ভাইয়া। ব্লিডিং এই যে দেখছো, হ্যাঁ, এটা হচ্ছে L3 আর এটা হচ্ছে L4, এর মাঝখান দিয়ে দেখছো ঢুকে দিয়েছে। আচ্ছা, এরপরে আসো, হ্যাঁ বলো। একটা কোশ্চেন ছিল, যে একটু বললেন যে পেইনলেস ভ্যাজাইনাল ডেলিভারি করে, তো পেইনলেস ভ্যাজাইনাল ডেলিভারি বা কেমনে হয়? পেইন না উঠলে ভ্যাজাইনাটা কিভাবে হবে? তখন তো সিজারিয়ান এই সেকশন না? পেইনটা উঠে কিন্তু সেন্স করতে পারে না। যেমন তুমি কাটছো, আমরা যে অপারেশন করি, পেশেন্ট কি ব্যথা পায় না? হয় তো, কিন্তু ফিল করে না। তুমি পেইন পাথওয়েটা বন্ধ করে দিচ্ছ, পেইন তো ছিল, বুঝো না? যদি ইম্পালসটা কোন পর্যন্ত না যায়, ব্রেন পর্যন্ত না গেলে তো তুমি ফিল করতে পারবে না, ফিল করতে পারবা? হ্যাঁ, না না। ওইখানে আসলে কিছুই না, পেইনটা হয়তো মনে করো যে অনেক বেশি ছিল, এটা কমায় দেয়। কারণ আমরা পড়ছিলাম কি ভ্যাজাইনাল ডেলিভারিতে পেইন কি কোনো ওষুধ দিয়ে যাবে, যেটা হচ্ছে ইয়ার কি না লেবার পেইন কোনো এনিমা নাই। যাবে না, কিন্তু কি কমবে, তোমার হচ্ছে রেডিয়েশন হয়তো কমবে, ঠিক আছে, হয়তো যে গ্রেড ছিল সেই গ্রেডটা কমে যাবে একটু। তো মূলত অ্যাবসুলেট পেইনলেস এটা কখনো হয় না, হ্যাঁ। আচ্ছা, তারপরে আসলে দেখো কমপ্লিকেশন। কমপ্লিকেশন কি হতে পারে, হ্যাঁ, টনসিলার হার্নিয়েশন, ঠিক আছে, এটা সেরেব্রাল, ঠিক আছে, উপরে কি থাকে, আমাদের সেরেব্রাম থাকে না, হুম, দেখো এইটাতে যখন তুমি ড্রেনেজ করবা, ড্রেনেজ যখন করবা, হ্যাঁ, তাহলে নিচের দিকে প্রেসার কমে গেল, তাহলে যখন অনেক বেশি যদি ড্রেনেজ হয়ে যায়, তাহলে কি হবে, এই যে আমাদের ফোরামেন অফ ম্যাগনাম বলে একটা ইয়ে আছে, হ্যাঁ, যে দিক দিয়ে কি হয় তোমার স্পাইনাল কর্ডটা বের হয়ে আসে,
তাহলে আর এর উপরে সেরেব্রাম থাকে, ঠিক আছে? সেরেব্রাম তাহলে যদি নিচের দিক থেকে তুমি ফ্লুইড কমায় দাও তাহলে ওই ফোরামেন অফ মেগনাম দিয়ে কি হতে সেরেবেলাম বাইরে বের হয়ে আসতে পারে। এটাকে বলা হয় হ্যাঁ হার্নিয়েশন। হার্নিয়েশন মানে কি, যে কোনো একটা জিনিস তার নর্মাল পজিশন থেকে যদি কোনো গ্যাপ দিয়ে বাইরে বের হয়ে আসে এটাকে হার্নিয়া বলা হয়, তাই না? তাহলে সেরেব্রাল যে টনসিল থাকে এই টনসিলটা কি হতে পারে নিচের থেকে প্রেসার কমায় দিলে হ্যাঁ ওই ফোরামেন অফ ম্যাগনাম দিয়ে নিচের দিকে বের হয়ে আসতে পারে, ঠিক আছে? এটা একটা কমপ্লিকেশন হইতে পারে। তারপরে হচ্ছে দেখো হেডেক হবে, হ্যাঁ ব্যথা হবে, হ্যাঁ তারপরে হচ্ছে অকুলার নার্ভ প্যালসি হতে পারে, তারপরে দেখো হেমোরেজ হতে পারে, নামনেস হতে পারে, এগুলো সবগুলো আমরা জানি একটা যে কোনো একটা যেহেতু এটা একটা মাইনর সার্জিক্যাল প্রসিডিউর, হ্যাঁ তাহলে সবই হতে পারে। ইনজুরি হতে পারে, দেখো স্পাইনাল কর্ডে তুমি ইনজুরি করে ফেলতে পারো মাল্টিপল পাংচার করে, হ্যাঁ তারপরে আবার যেহেতু একটা ফুটা করতেছো বাইরে জিনিস ভিতরে ঢুকাচ্ছ, হ্যাঁ তাহলে সেখান থেকে ইনফেকশন হতে পারে, রুট অফ ইনফেকশন হতে পারে, এগুলো কিছু হতে পারে। কন্ট্রা ইন্ডিকেশন তুমি কখন করবে না, হ্যাঁ যদি আইসিপি অনেক বেশি থাকে, অনেক বেশি প্রেশার আছে, হঠাৎ করে যদি তুমি ইনজুরি করে দাও তাহলে অনেকগুলো ফ্লুইড একসাথে বের হয়ে আসবে না, বুঝো না? একটা ফ্লিক পাইপ করে মনে বের করো হয়ে যে ভর্তি আছে, ঠিক আছে? এখন যদি এটা তুমি একটু ইনজুরি করে দাও তাহলে ওটা অনেক বেশি কি হলো প্রেশার যেহেতু অনেক বেশি ফ্লুইড ওখান থেকে বের হয়ে আসবে, তাহলে একসাথে অনেক বেশি ফ্লুইড হয়ে গেলে ভিতরে কি হবে হাইপারটেনশন ডেভেলপ করবে, বুঝতে পারছো? এই ক্ষেত্রে আমরা করি না। দেখো এইটার ক্ষেত্রে দেখো বিকজ অফ চান্স অফ সেরেবেলার টনসিলার হার্নিয়েশন, যেটা আমি বলতেছিলাম, ঠিক আছে? তাহলে প্রেসারের জন্য সেরেবেলাম কি আছে উপর দিকে উঠে আছে, যখন তুমি নিচের দিক থেকে প্রেসার অনেক বেশি কমাই দিবা তাহলে হঠাৎ করে কি হবে ফোরামেন অফ ম্যাগনাম দেয়া সেরেবেলাম নিচের দিকে নেমে চলে আসবে। এইটা একটা আমরা ভয় পাই, ঠিক আছে? তারপরে যদি সাসপেক্টেড কোনো যদি ভিতরে কোনো লেশন থাকে, স্পেস অকুপাইং লেশন, ঠিক আছে ইন্টারক্রেনিয়াল, হ্যাঁ স্পেস অকুপাইং লেশন যদি থাকে, তারপরে প্লাটেলেট কাউন্ট কম থাকলে, প্লাটেলেট কাউন্ট মাইন্ডেড প্লাটেলেট কাউন্ট যদি কম থাকে তুমি কোনো সার্জারি করতে পারবে না, করতে পারবা? তো তুমি এখানে শুধু করছো যে প্লাটেলেট কাউন্ট কম থাকলে কি লাম্বার পাংচার করতে পারবে না। এখন পরীক্ষায় কোশ্চেন আসছে যে প্লাটেলেট কাউন্ট কম আছে, তুমি স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিতে পারবা কিনা, ট্রু হবে না ফলস হবে? দিতে পারবো না। দিতে পারবো না ভাই। দুটো একই জিনিস না? হুম। দেখছো একটু ঘুরিয়ে দিছে, তার মানে তুমি তোমার বাপের নাম বলতে পারতেছো কিন্তু কার নাম বলতে পারতেছো না, মায়ের জামাই। মায়ের এখানে জামাইয়ের তো নাম বলতে পারতেছো ডিজিজ দিয়ে দিতে পারে বা যে নানার জামাইয়ের নাম বলতে পারতেছো না, ঠিক আছে? তাহলে একটু চিন্তা ভাবনা করতে হবে। এই চিন্তা ভাবনা করলে দেখবে যে পড়া যে খুব বেশি এমন না, একই জিনিস ঘুরে ফিরে দেখবে যে অনেক জায়গায় আছে, হ্যাঁ এগুলো চিন্তা ভাবনা করতে হবে। তারপর দেখো আনকনসিয়াস পেশেন্টের আমরা করবো না, হুম অনেক সময় পেশেন্ট গুলো কোঅপারেটিভ হয় না, তুমি বুঝতে পারবে না, ঠিক আছে পাংচার করলে। তারপরে হচ্ছে দেখো মেনিনজো মায়োসিল, হ্যাঁ ভিতরে কি আছে তোমার ওই পানি। পানি জমে আছে, অনেক বেশি পানি জমে আছে এবং এটা ফ্লুইড ইয়ে আছে, লিক করলে হ্যাঁ এইটা তোমার কি করতে পারে অন্য জায়গায় কনভার্ট করতে পারে, এই জন্য এগুলোর ক্ষেত্রে আমরা করবো না। হ্যাঁ তাহলে কঠিন লাগলো? তারপরে দেখো পোস্ট এলপি হেডেক, লিখে রাখো পোস্ট স্পাইনাল হেডেক, করছিলাম না মনে আছে? হ্যাঁ কি দিবা, ট্রিটমেন্ট কি করবে? ব্লাড দেবো ভাই, রুগীর ইয়ে থেকে ব্লাড এই আগে blood- 20 ml ভাই, ও ভাই আগে ভাই ই করে রাখবো ভাই, শোয়া রাখবো ভাই। analgesic আগে মেডিকেল থেরাপি সবসময় মনে রাখবা। analgesic আমরা সার্জিক্যাল থেরাপিতে কখন যাব, যখন মেডিকেল ট্রিটমেন্ট ফেল করবে তখন মেশিন সার্জিক্যাল, মনে রাখবে? হ্যাঁ অথবা মেডিকেল ট্রিটমেন্ট ইজ কন্ট্রাইন্ডিকেটেড। যেমন 3 সেন্টিমিটার একটা স্টোন হয়েছে, 3 সেন্টিমিটার স্টোন কোনোদিন বের হবে? না। তাহলে এখন তোমার মেডিকেল থেরাপি দিয়ে লাভ আছে? না। বুঝে গেছে? তাহলে মেডিকেল থেরাপি এই ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড। বরঞ্চ এক জায়গায় থেকে একটু বড় জায়গায় ছিল এখন তুমি ছোট জায়গায় নিয়ে এসে আরো বিপদ ঘাটাই ফেলছো, যে রাস্তা পুরোটাই বন্ধ করে দিবে, অবস্ট্রাকশন করে ফেলবে, বুঝতে পারছো? তাহলে আমরা সার্জিক্যাল প্রসিডিউরে কখন যাই, যখন মেডিকেল থেরাপি ফেইল্ড 1 নাম্বার, অথবা মেডিকেল থেরাপি ইজ কন্ট্রাইন্ডিকেটেড, বুঝে গেছে? তাহলে প্রথমে আমরা কি করবো, এই পেইনের জন্য মেডিকেল থেরাপি দিব। মেডিকেল থেরাপি যদি না কাজ করে তখন গেছি আমরা ওই শেষ চিকিৎসা হিসেবে ব্লাড নিয়ে সিএসএফ এর মধ্যে ঢুকাই দেবো, বুঝতে পারছো? আচ্ছা দেখো ক্যাফেইন দেওয়া যায়, হ্যাঁ প্যারাসিটামল দেওয়া যায়, পজিশন চেঞ্জ করা যায়, ঠিক আছে? তারপরে দেখে একদম সবার শেষে এপিডুরাল ব্লাড প্যাচ, আর এটা তোমরা সবার আগে বলতেছো, তাইলে হইলো?
হ্যাঁ, হলো না। তার মানে চিন্তা ভাবনা আরেকটু বাড়াতে হবে, আরেকটু পড়াশোনা করতে হবে, তাইলেই আস্তে আস্তে পারবা, সমস্যা নেই। এরপরে আসো এই যে তুমি সিএসএফ নিলা, নিয়ে টেস্ট করবা না? টেস্ট করবা। টেস্ট করলে দেখো ব্যাকটেরিয়া হলে কি ধরনের ইয়ে পাবা, হ্যাঁ, তারপরে ভাইরাস হলে কি ধরনের পাবা, টিবি হলে কি ধরনের ইয়ে পাবা। ঠিক আছে, এটা পড়ছিলাম না, মনে আছে? জি ভাই। এটা তো পড়ছিলাম, হ্যাঁ। তাহলে এখান থেকে আবার একটু পড়বা। তাহলে ব্যাকটেরিয়া হলে কি হবে বলো তো? ভাই কালার ক্লাউডি হবে। ক্লাউডি তো হবে, আর 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 কিছু কোনো প্রভাব পড়বে? হলো ভাইরাস, পাস হওয়ার কথা। হোয়াইট সেল কাউন্ট ইনক্রিজ হবে, আচ্ছা। নিউট্রোফিল ব্যাকটেরিয়া হলে কাউন্ট ব্যাকটেরিয়া হলে গ্লুকোজের লেভেল কি হবে? কমবে। কমবে, কারণ ব্যাকটেরিয়া উইল ইউজ দ্য গ্লুকোজ। বুঝে গেছে? আচ্ছা। আর যদি ব্যাকটেরিয়া অ্যাকিউট ইনফেকশন হয়, নিউট্রোফিল কাউন্ট বাড়বে। জি ভাই। হ্যাঁ, ক্রনিক ইনফেকশন হলে কি বাড়বে? লিম্ফোসাইট লিম্ফোসাইটের পরিমাণ বাড়বে। লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এই মেজর পার্থক্য এটাই। ঠিক আছে, এই দুই তিনটে পার্থক্য। আর ভাইরাস হলে কি হবে? লিম্ফোসাইট বাড়বে। ভাইরাল ইনফেকশনে লিম্ফোসাইট বাড়বে শুধুমাত্র, কিন্তু ইয়ে বাড়বে নিউট্রোফিল, কিন্তু বাড়লেও কি নিউট্রোফিল বাড়বে না, কিন্তু বাড়লেও লিম্ফোসাইট বাড়লেও একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকবে, তাই না? আর ক্রনিক ইনফেকশন অনেক বেশি বাড়বে। দেখো 50 থেকে 5000, এই গিয়ে 50 থেকে 5000, এখানে হচ্ছে 10 থেকে 2000 মাত্র। আর এখানে দেখছো অ্যাকিউটে, এবং এটা কি বাড়ছে? এটা কি বাড়ছে বলো তো? পলিমর্ফ, মানে নিউট্রোফিল। নিউট্রোফিল খুব দ্রুত বাড়ে, কিন্তু অ্যাকিউট ইনফেকশনে নিউট্রোফিল খুব দ্রুত বাড়ে। তারপরে যে তুমি ইয়ে করবা, কালচার করবা, এটাই তো মূল উদ্দেশ্য আমাদের। কালচার করে আমরা চোর ধরবো, তাই না? প্রথমে হচ্ছে যে এটা চোরের কাজ না ডাকাতের কাজ, তাই না? তাহলে যখন ডায়াগনোসিস হয়ে গেল যে ডাকাতের কাজ, হ্যাঁ, তাইলে আমরা কি করব? ডাকাতের মধ্যে থেকে কে ডাকাতি করছে সেটা খুঁজে বের করব। আর চোরের কাজ হলে তো চোরের মধ্যে থেকে কে চুরি করছে, তার মানে হচ্ছে ডাকাত। ধরো ধরো ব্যাকটেরিয়া হচ্ছে ডাকাত, হ্যাঁ, তাহলে প্রথমে আমরা ডায়াগনোসিস করবো এটা ব্যাকটেরিয়া ইনফেকশন না হচ্ছে ভাইরাল ইনফেকশন, এটা আমরা সিদ্ধান্ত নিব। ঠিক আছে, তাহলে সিদ্ধান্ত হয়ে গেল যে ব্যাকটেরিয়াল ইনফেকশন। ব্যাকটেরিয়া হলে কোন ব্যাকটেরিয়া? কারণ আমাদের তো চিকিৎসা করতে হবে, মূল উদ্দেশ্য কি? এত কিছু সব কিছুর মূল উদ্দেশ্য কি? চিকিৎসা করা না? চেষ্টা করা। পেশেন্টকে চিকিৎসা করা। তাহলে তোমাকে অবশ্যই ব্যাকটেরিয়া ধরতে হবে, কোন ধরনের ব্যাকটেরিয়া হয়েছে। হ্যাঁ, তাহলে ব্যাকটেরিয়া যদি ধরতে পারো, চিকিৎসা ইজি। বুঝে গেছে? এরপরে আসো আপার মোটর এবং লোয়ার মোটর নিউরন রিলেশন। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, খুবই সহজ, পরীক্ষায় আসবে। গতবার আসছে? হ্যাঁ, আসছিল ভাই। নিউরন, আসছিল? পারমোটর নিউরন। আচ্ছা, তাহলে এবার আসার চান্স 50-50, পরের বার আসার চান্স, এবার যদি না আসে পরের বার আসার চান্স 90। ঠিক আছে, মানে প্রতি একবার পর পরই এটা আসে। তাহলে এটা বুঝো কত কমন, হ্যাঁ। তারপর আমাদেরকে পড়তে হবে, আসুক না আসুক আমাদের পড়তে হবে। ঠিক আছে, যদি চলে আসে। এটা পড়ার আগে আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ আপার মোটর, হোয়াট ইজ লোয়ার মোটর। হ্যাঁ, তাহলে মোটর মানে কি বলতো? সেটা আগে বলো, মোটর কি? হোয়াট ইজ মোটর? মোটর নিউরন কি? আর নিউরন, নার্ভ সেল কত প্রকার? 3 প্রকার, কি? সেন্সরি, রিলে আর মোটর। সেন্সরি, রিলে আর মোটর। রিলে কি? রিলে হচ্ছে More যেটা mix. Mix. মাঝখানে কাজ করে, মানে সেন্সরি টু মোটর নিয়ে যায়। হচ্ছে সেন্সরি নিউরন, মোটর নিউরন, আর কিছু হচ্ছে মিক্সড নিউরন। ঠিক আছে, যেটা দুটাই কাজ করে, সেন্সরি এবং মোটর। ঠিক আছে, আচ্ছা, তাহলে মোটরের কাজ কি? মোটরটা একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করে। মোটরের কাজ কি? মোটর কি করে? মোটর মোটর দেখো নাই? অ্যাকশন প্রডিউস করে। আরে সেন্সরি ওয়াইজ মোটর কাজ দেখো নাই? করে। হ্যাঁ দেখছি, মানে ইলেকট্রিক মোটর। মোটর দেখছো? হ্যাঁ, হ্যাঁ। ফ্যান চলতেছে তোমার উপরে, এটা মোটর না? রিক্সাও চলে তো এখন মোটরে। সবকিছুই। তাহলে মোটরের কাজ কি? ও কর্ম সম্পাদন করা। তুমি একটা ডিমান্ড করছো, সে কর্ম সম্পাদন করতেছে, একই একই জিনিস কিন্তু। ঠিক আছে, আর একটা হচ্ছে সেন্সরি। সেন্সরি মানে কি? যে সেন্স করতেছে, হ্যাঁ, অনুভব করতে যেমন অনুভব করতেছে, এখন গরম লাগতেছে, এটা তুমি সেন্স করছো। এটা কিভাবে আসতেছে তোমার? হ্যাঁ, যে শরীরে বিভিন্ন ধরনের যে নার্ভ আছে, নার্ভের মধ্যে কিছু সেন্সরি নার্ভ আছে। ঠিক আছে, আমি তোমাকে টাচ করলাম, আমি তোমাকে মারলাম,
ঠিক আছে, এই দিস ইউ ক্যান সেন্স ইট, তাই না? তারপরে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে রে, মনে হয় পোলাও রান্না করছে, তাই না? হ্যাঁ। আবার তুমি একটা জিনিস দেখতেছো, ওয়াও কি সুন্দর, বিউটিফুল, তাই না? এগুলো কি সব সেন্স। আচ্ছা, তারপরে তাহলে মোটর কি? মোটর, এই যে আমি তোমাকে কইসে চড় মারলাম, তার মানে আমি আগে সিদ্ধান্ত নিয়েছিলাম, ব্রেনের সিদ্ধান্ত নিয়েছিল, পারফর্ম করলো কে? হাতে। ঠিক আছে, তাহলে এই যে এগুলো সব কামলা, আসল কথা হচ্ছে কামলা। এই যে মোটর টোটর আমরা তৈরি করছি, এগুলো কামলা না, আমাদের কাজে ব্যবহার, আমরা যখন ইচ্ছে তখন ব্যবহার করলাম। তো মোটর নিউরনের কাজই হচ্ছে যে হায়ার সেন্টার থেকে যে কমান্ড গুলো আসবে সেই কমান্ড গুলো সম্পাদন করা, মনে থাকবে? তাহলে মোটর নিউরনের কাজ কি? হায়ার সেন্টার থেকে যেই কমান্ড গুলো আসবে সেই কমান্ড গুলো সম্পাদন করা। ক্লিয়ার? বলো এখন মোটর নিউরন সম্পর্কে কার ধারণার অভাব আছে? সবাই বুঝছো? হুম? এরকম করলে তো আমি বুঝবো না, মুখে বলো হ্যাঁ। জি ভাই, হ্যাঁ। নীরবতা সম্মতির লক্ষণ নাকি? ঠিক আছে, যেহেতু সবাই নীরব তার মানে হচ্ছে সবাই বুঝছো। ঠিক আছে, তাহলে এইটার আবার দুইটা গ্রুপ আছে। একটা গ্রুপ হচ্ছে খুবই সুরক্ষিত, দেখো এইটা হচ্ছে তোমার ব্রেন, তাই না? হুম, আচ্ছা, তাহলে যে কোনো ডিসিশন ইজ টেকেন বাই দ্য ব্রেন, ঠিক আছে? এবং ব্রেন, হ্যাঁ, এবং স্পাইনাল কর্ড, ঠিক আছে, এর ভিতরে যে নিউরন গুলো থাকে বা যে নার্ভ গুলো থাকে এগুলিকে বলা হয় আপার মোটর নিউরন। তাহলে ব্রেন প্লাস স্পাইনাল কর্ডের ভিতরে যে নার্ভ গুলো থাকে সেগুলোকে বলা হয় আপার মোটর নিউরন, ঠিক আছে? আচ্ছা, এবং স্পাইনাল কর্ড থেকে দেখো, স্পাইনাল কর্ড থেকে, হ্যাঁ, স্পাইনাল কর্ড থেকে আর এক জোড়া নিউরন কোন দিকে গেছে? তোমার স্পেসিফিক বিভিন্ন মাসলে ছড়ায় পড়ছে। তাহলে এই যে এই অংশটুকে বলা হয় লোয়ার মোটর নিউরন, ঠিক আছে? তাহলে ব্রেন, স্পাইনাল কর্ড, আপার মোটর, এবং স্পাইনাল কর্ড থেকে বের হয়ে মাসল পর্যন্ত যেগুলো যায় সেগুলো হচ্ছে লোয়ার। ক্লিয়ার? ইজ দেয়ার এনি না ভাই, কনফিউশন? আচ্ছা, তাহলে এই যে এটা শেষ হয় কোথায় দেখো, হ্যাঁ, শুরু হয় হচ্ছে সেরেবেলাম থেকে, হ্যাঁ, ব্রেন থেকে, এবং হ্যাঁ কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট পর্যন্ত। তাহলে শুরু হয় কোথা থেকে? কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট পর্যন্ত শেষ হয়। তাহলে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টের পর থেকে, হ্যাঁ, একদম নার্ভ রুট পর্যন্ত, ঠিক আছে, নার্ভ রুট পর্যন্ত যে অংশ সেই অংশটুকু লোয়ার মোটর। তাহলে আমাদের সমাজে এরকম বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে, তাই না? যেমন যেমন ধরো, ঠিক আছে, একটা ফ্যাক্টরি চালাতে অনেকগুলো ইয়ে আছে, কমান্ডিং অপশন আছে। তাহলে বা যে হেড সে কি করে? কমান্ড করে। তারপরে ম্যানেজার যে, সে কি আসে? সে নিয়ে এসে অন্যজনকে কি করে? অর্ডার করে। ম্যানেজারে কিন্তু কাজ করে না, ম্যানেজারে জাস্ট মেসেজটা রিলে করে অন্যজনকে কাজ করায়। তাহলে এখানে দেখো যে হেড, হ্যাঁ, সে এবং ম্যানেজার এরা দুইজন কি? আপার মোটর। আর যারা কর্মচারী, যারা কাজ করে, তারা হচ্ছে কি? লোয়ার মোটর। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, এবার আসো আরেকটা উদাহরণ দিই। আরেকটা উদাহরণ, তোমার বাসার পাশ দিয়ে দেখছো না লাইন গেছে, বিদ্যুতের লাইন, বিদ্যুৎ তৈরি হয়েছে কোথায়? অথবা পাবনা, কোথায় কোথায় আছে না বিভিন্ন ধরনের জলবিদ্যুৎ কেন্দ্র, দ্যাট ইজ দ্য হেড। সেখান থেকে ক্যারি করছে কে? আর বড় বড় তার করে ক্যারি করে নিয়ে আসছে না? জি ভাই, হ্যাঁ, এবং সেখানে বিদ্যুতের ভোল্টেজ কত? অনেক বেশি। অনেক বেশি না? হাই, 440 বা 400 এরকম, 500, 600, 700। হ্যাঁ, আচ্ছা, তাহলে যেখানে তৈরি হয়েছে এবং 440 বা 500 ভোল্ট, ঠিক আছে, দিজ আর দা হায়ার সেন্টার। এইখান থেকে আমরা মিটারের মাধ্যমে আমাদের এখানে যখন নিছি, যখন কনভার্ট করে নিছি, নিয়ে এসে তারপরে কি কিন্তু আলো জ্বলতেছে, তাই না? আলো জ্বলতেছে না? তো এই যে মিটারের পরের অংশ, তাহলে মিটারের আগ পর্যন্ত ভোল্টেজ ইজ সো মাচ হাই, তাই না? ওই মিটারটা কনভার্ট করে যে তুমি, হ্যাঁ, পরবর্তীতে কত
ভোল্টে তোমার বাসায় নিবা। এখন ডাইরেক্ট যদি তুমি ওইখান থেকে নাও, যদি কোনো মিটার না থাকে চলবে? ফ্যান চলবে? কোনো কিছুই তো কিন্তু চলবে না, কারণ কি ওইখানে ভোল্টেজ অনেক বেশি। বুঝে গেছে? তাহলে যেখানে উৎপাদন হয়েছে দ্যাট ইজ হেড, যে তার দিয়ে নিয়ে এসছে দ্যাট ইজ স্পাইনাল কর্ড, এবং মিটার স্পাইনাল কর্ড আর পেরিফেরাল নার্ভের সংযোগস্থল, সেখান থেকে তোমার পুরা শরীর পুরা কি বাড়িতে ছড়ায় পড়ছে। হ্যাঁ, তুমি কোনোটা দিয়ে বিদ্যুৎ চালাচ্ছ, এই কি লাইট জ্বালাচ্ছ, কোনোটা দিয়ে ফ্যান চালাচ্ছ, কোনোটা দিয়ে কি করতেছো, তাই না? একই জিনিস না? তো ব্রেন থেকে নার্ভ, কোনোটা নার্ভ এসে কি করতেছে, তুমি হাত ইয়ে করতেছো, ক্লোজ করতেছো, কোনোটা দিয়ে ওপেন করতেছো, কোনোটা দিয়ে ড্র করতেছো, হ্যাঁ, কোনোটা দিয়ে কথা বলতেছো, এই যে আমি কথা বলতেছি, তাই না? কোনোটা দিয়ে দেখতেছো, চোখ নড়াচ্ছ, হ্যাঁ, ফিল করতেছো। তাহলে আপার মোটর আর লোয়ার মোটর সম্পর্কে আইডিয়া হয়েছে? হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, এই যে দেখো, হ্যাঁ, এখানে আরেকটা সিম্পল একটা ইয়ে দেখানো হয়েছে তোমাদেরকে। হ্যাঁ, তাহলে এই যে এটা হচ্ছে দেখো প্রাইমারি মোটর কমপ্লেক্স, হ্যাঁ, দ্যাট ইজ ব্রেন, হ্যাঁ, তারপরে হচ্ছে স্পাইনাল কর্ড, হ্যাঁ, এবং স্পাইনাল কর্ড থেকে দেখো, হ্যাঁ, এই পর্যন্ত, এখান থেকে, হ্যাঁ, এখান থেকে দেখো এই পর্যন্ত কি আপার মোটর ধরা হয়েছে, এবং এইখান থেকে, হ্যাঁ, এই যে আপার মোটর থেকে পরেরটা আবার কি হয়ে গেছে, মাসল পর্যন্ত যেটা গেছে সেটা হচ্ছে লোয়ার মোটর। ঠিক আছে? অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে এগুলো বের হয়ে আসে। আর সরি আছে দেখি তো, সহজ করে বলে না মতো। আচ্ছা, এবার আসো আপার মোটরে সমস্যা হলে কি হবে, লোয়ার মোটরে সমস্যা হলে কি হবে। ঠিক আছে? খুবই সিম্পল, খুবই সহজ, বারবার পরীক্ষায় আসে, বারবার তোমরা ভুল করো। হ্যাঁ, সমস্যা হচ্ছে এটাই, সহজ জিনিস আমরা পাই না ভাই। আচ্ছা, আপার মোটর দেখো, আপার মোটর নিউরন, হ্যাঁ, এইটাতে যদি কোনো সমস্যা হয়, ঠিক আছে, তাহলে কি হবে? আচ্ছা, আপার মোটর আমরা কি অ্যাক্সেস করতে পারি? আপার মোটর কি তুমি অ্যাক্সেস করতে পারো? আমরা আসলে দেখি কি লোয়ার মোটরটাই অ্যাক্সেস করি, তাই না? আপার মোটরটা আমরা কিন্তু কখনো অ্যাক্সেস করতে পারি না। ঠিক আছে? যেমন সাপোজ মনে করো ব্রেনের একটা অংশের কাজ হচ্ছে আমার হাত নড়ানো। ঠিক আছে? তো এখন সে অংশ সাপোজ মনে করো যে, হ্যাঁ, প্যারাইটাল লোব বা ফ্রন্টাল লোব কোন একটা জায়গায় আছে। ঠিক আছে? হাতের ইনারভেশন আছে, তখন হাতের ইনারভেশন আছে, যখন এইখান থেকে একটা, হ্যাঁ, স্টিমুলেশন আসতেছে আমার হাতে, হ্যাঁ, তখন গেছি না আমার হাত কি করতেছে, নড়তেছে। এখন মনে করো যে আমাদের উপরের অংশ নষ্ট হয়ে গেছে, তাহলে উপর থেকে কি কমান্ড আসতেছে? না ভাই, আসবে হ্যাঁ, না। উপর থেকে কমান্ড আসতেছে না। উপর থেকে যখন কমান্ড আসবে না, ভালো করে চিন্তা করো, উপর থেকে যখন কমান্ড আসবে না, ঠিক আছে, তখন, আচ্ছা, উপরের অংশ নষ্ট, নিচের অংশ কি নষ্ট? আমার হাতে যে নার্ভ আছে, না, এই নার্ভ গুলো কিন্তু ঠিক আছে, ঠিক হুম, আছে না? জি ভাই। আচ্ছা, তো এখন নিচের অংশ তখন কি হবে? নিচের অংশ যে যার মতো কি করবে, কন্ট্রাক্ট করবে। যে যার মতো কি হবে, কন্ট্রাক্ট করবে। এখন যে যার মতো যদি কন্ট্রাক্ট করে, হ্যাঁ, দেখবো যে হয় কোনো কোনো মাসল কন্ট্রাকশন অবস্থায় আছে, কোনো মাসল রিল্যাক্সেশন অবস্থায় আছে, তার মানে কোঅর্ডিনেশনটা কি থাকবে না, ঠিক থাকবে না। এখন যেমন দেখো সুন্দরভাবে সবগুলো আমি হাতের মুভটা এক করতেছি, আবার সুন্দর করে সবগুলো একসাথে ইয়ে করতেছি। এটা কারণ হচ্ছে এই ব্রেন থেকে আমার কি হচ্ছে, সিগন্যাল গুলো আসতেছে। যখন ব্রেন থেকে সিগন্যাল আসবে না, মাইন্ড ইট, ব্রেন থেকে যখন সিগন্যাল আসবে না, হ্যাঁ, তখন লোয়ার মোটরের, হ্যাঁ, there is no option to command. বুঝে গেছে আমার কথা? আচ্ছা, এবং আপার মোটর থেকে এটা ডিসাইড হয় কোন কোন নার্ভ এখানে কাজ করবে, কোন কোন নার্ভ কনস্ট্রিকশন হবে, কোন কোন নার্ভ রিল্যাক্সেশন হবে। তো যেহেতু উপর থেকে আসতেছে না, তাহলে এরা এদের মতো নিজস্ব মতো কাজ করবে। কেউ দেখবে যে কন্ট্রাকশন অবস্থায় থাকবে, কে রিল্যাক্সেশন অবস্থায় থাকবে, তার মানে হচ্ছে এই যে ফাইন একটা মুভমেন্ট, সেই মুভমেন্টটা থাকবে না। তাহলে এই এরিয়াটুকু কি হয়ে যাবে, এই এরিয়াটুকু, হ্যাঁ, স্পাস্টিসিটি ডেভেলপ করবে, টনিসিটি বাড়বে। ঠিক আছে? দেখবে যে হাত এরকম করে বাঁকা হয়ে আছে, মানে এটা সহজে তুমি সোজা করতে পারতেছো না। তাহলে কি হয়েছে এটা, হ্যাঁ, স্পাজম হয়ে আছে, দ্যাট ইজ কল্ড স্পাস্টিসিটি। এবং মাসলের টোন,
কি হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে টনিসিটি বাড়বে, স্পাস্টিসিটি বাড়বে। তারপরে হচ্ছে এইটাতে যখন যখন আমি টোকা দেবা, ঠিক আছে, এটাকে যখন টোকা দেবা, যেহেতু উপরে কন্ট্রোল করার মতো কেউ নাই, এটা হয় বেশি কি করবে, রিল্যাক্স করবে, নাহলে বেশি কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, যেহেতু এটা ইরেগুলার মুভমেন্ট হচ্ছে, এই জন্য এর মধ্যে কোনো কি থাকবে না, কন্ট্রোল থাকবে না। হ্যাঁ, আমি যখন উপর থেকে কন্ট্রোল আসতো তখন একটা নির্দিষ্ট, আমি ইচ্ছা করলে দেখো এখানে থামায় দিতে পারতেছি, হ্যাঁ, আবার ইচ্ছা করলে আরেকটু বাড়া করতে পারতেছি। হ্যাঁ, এইটা কোথা থেকে আসতেছে, উপর থেকে যখন আসতেছে। আর যখন নিচের থেকে আসবে, আমি বলছিলাম না যে নিচের থেকে যখন আসবে, অর্ডারটা যখন আসবে, নিচের নার্ভ যখন নিজে নিজে স্টিমুলেশন করতে থাকবে, যেমন আমি যদি তোমাদেরকে না পড়াই, তোমরা ধরো হচ্ছে লোয়ার মোটর, আমি ধরো আপার মোটর, ঠিক আছে, সাপোজ পড়াশোনা বোঝার জন্য। তা এখন তোমাদেরকে যদি আমি বলি তোমরা পড়াশোনা শুরু করো, দেখবে যে কেউ নিউরোলজি থেকে শুরু করছো, কেউ ডার্মাটোলজি থেকে শুরু করছো, কেউ হচ্ছে সার্জারি থেকে শুরু করছো। তার মানে হচ্ছে কি, কোঅর্ডিনেশন কি ঠিক আছে? এখন যেমন আমি আজকে তোমাদেরকে নিউরোলজি পড়াচ্ছি, সবাই নিউরোলজি পড়বা, সামনের দিন মেডিসিন পরীক্ষা, সবাই মেডিসিন পড়বা। বুঝতে পারছো? দিস ইজ এ কোঅর্ডিনেট ওয়ে। আর ইনকোঅর্ডিনেট ওয়ে কি, তুমি একজনে মনে করো যে এটা থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে না, এটা আমি পড়বো না, ঠিক আছে, সবাই মনে করে যে নিউরোলজি পড়তেছো, কেউ হয়তো আপার মোটর পড়বা, আর আরেকজন চিন্তা করবো যে এবার তো পরীক্ষায় আসছে, তাহলে আপার মোটর পড়বো না। ঠিক আছে, এই দেখো একজনের চিন্তা ভাবনা কিন্তু তখন এক এক রকম হয়ে যাবে। হ্যাঁ, আর যখন আমি উপর থেকে ফোর্স করতেছি যে না, ইউ হ্যাভ টু স্টাডি দ্যাট, তখন কি করবো, তখন সবাই আপার মোটর পড়তেছে, লোয়ার মোটর পড়তেছে, ঠিক আছে, তারপরে পিরামিডাল ফাংশন পড়তেছে, হ্যাঁ, তারপরে ব্রেন ডেথ গুলো পড়তেছে। কারো কাছে হয়তো যখন তোমরা নিজেরা নিজেরা চিন্তা করবো, তখন হয়তো কেউ মনে করবে না ব্রেন ডেথ ইম্পর্টেন্ট না, এই যে একজন আলাদা হয়ে গেল। ঠিক সেম ভাবে এই মাসল গুলো, ওরিয়েন্টেশন গুলো নষ্ট হয়ে যাবে। বুঝে গেছে আমার কথা? আচ্ছা, এইবার আসো, তাহলে আমরা বুঝছি, একটা জি যদি ভাইয়া। ভালোভাবে বুঝো, হ্যাঁ, আপার মোটরটা যদি ভালোভাবে বুঝো, লোয়ার মোটরটা উল্টাটা, ঠিক আছে, যেকোনো একটা ভালো করে পড়বা। ভাইয়া আপার মোটরের সমস্যা না হলেও কি লোয়ার মোটরে কোনো সমস্যা হতে পারে? অবশ্যই হতে পারে। লোয়ার মোটরে নার্ভ আছে না, জি ভাইয়া। লোয়ার মোটরে নার্ভ নষ্ট হয়ে গেলে, মনে করো যে ঠিক আছে, আমার ব্রেন থেকে স্পাইনাল কর্ড থেকে, ঠিক আছে, রেডিয়াল নার্ভের যে ইনারভেশন, ব্রেন স্পাইনাল কর্ড সবই ঠিক আছে, কিন্তু এখানে তুমি রেডিয়াল নার্ভ কেটে দিছো, তাহলে আর কোনো কানেকশন আছে? বুঝলে না? জি তোমার ভাইয়া। মনে করো যে মেইন সেন্টারে কোনো সমস্যা নাই, কিন্তু তোমার মিটারটা পুড়ে গেছে, তাহলে তোমার বাসায় লাইন পাবা? না ভাইয়া। তাহলে কি হলো, লোয়ার মোটরের সমস্যা হলো না? অথবা ঠিক আছে, তোমার মিটার পর্যন্ত ঠিক আছে, কিন্তু ফ্যানের যে লাইন, সেই লাইনটা শুধুমাত্র কি হয়ে গেছে, ব্লাস্ট হয়ে গেছে, তাহলে কি ফ্যান ফ্যান কাজ করবে? না ভাইয়া। কাজ করবে না। বুঝে গেছে আমার কথা? জি ভাইয়া। সেটা কি ছিল রে, এটা শো করতেছে না কেন? আচ্ছা, এবার আসো, হ্যাঁ, এবার আসো আমাদের বইতে কি আছে, বইটা একটু পড়ার চেষ্টা করি আমরা, যদি যতটুকু বুঝছি সেই অনুযায়ী। এক নম্বর দেখো, আপার মোটর নিউরন লেশন, ঠিক আছে, এখানে মনে রাখতে পারে আপার মোটরে সবকিছু বেড়ে যাবে, যদি কোনো কিছু মনে না থাকে, আপার মোটরে সবকিছু কি হবে, বেড়ে যাবে, মনে থাকবে? আচ্ছা, তাহলে বেড়ে গেলে কি হবে দেখো, টোন দেখো, প্রথমে টোন থেকে আমরা শুরু করব, ঠিক আছে, ইন্সপেকশনটা আমরা পরে দেখবো, আগে টোন দেখো, টোন ইনক্রিজ হবে, তাহলে টোন বাড়বে, ঠিক আছে, দেখবা একটা স্ট্রোকের পেশেন্ট, এটা সবসময় মনে রাখবা, স্ট্রোকের পেশেন্টের হাত পা বাঁকা হয়ে থাকে না? হ্যাঁ, তাহলে এটা টোনিসিটি কি হয়ে গেছে, বেড়ে গেছে না, মাসল টোন বেড়ে গেছে। হ্যাঁ, যে মাসল যত সহজে মুভ করবে তার টোন তত কম, আর যত ফোর্স লাগবে তোমার মুভ করতে, তত টোনিসিটি কি বেশি। টোনিসিটি বাড়লে স্পাস্টিসিটি, বেশ কমে যাবে। স্পাস্টিসিটিও বেশি হবে, তাই বেশি না? বেশি। হ্যাঁ, কি স্পাজম হয়ে আছে না, স্পাজম হয়ে আছে বলে তো তুমি নড়াতে পারতেছো না। ওই যে বললাম না যে কেউ কন্ট্রাকশন করবে, কেউ রিল্যাক্সেশন করবে, তার মানে হচ্ছে কি, কোনো কারোর সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে কি হবে, টোন বাড়বে উইথ ক্লোনাস। ক্লোনাস কি, ক্লোনাস দেখো, দেখো ইনভলেন্টারি রিদমিক কন্ট্রাকশন, ওই যে বললাম না যে কেউ কখনো কন্ট্রাকশন করবে, হ্যাঁ, ভলেন্টারি না, ইচ্ছাকৃত না, ইচ্ছাকৃত কখন, যখন ব্রেন থেকে আসবে, যখন ব্রেন থেকে আসবে তখন এটা ইচ্ছাকৃত কন্ট্রাকশন। হ্যাঁ, আর এটাকে আমি কি বলবো, যে নিজে নিজেই দেখবা যে স্ট্রোকের পেশেন্ট দেখবা যে এক হাত এরকম বাঁকা হয়ে যাচ্ছে, আরেক নখ বাঁকা হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই নখ এরকম হচ্ছে, এরকম এরকম করে, তাই না? তার মানে কি,
ওই যে এখানে পেরিফেরাল যে নার্ভ গুলো আছে, নার্ভ সাপ্লাই হয়, ওরা নিজেরা স্টিমুলেটেড হয় তখন, হয়ে নিজেরাই কি করে, কেউ কন্ট্রাকশন করে, কেউ রিল্যাক্সেশন করে। বুঝতে পারছো? দ্যাট ইজ কল্ড ক্লোনাস। মনে থাকবে? আচ্ছা, তারপরে দেখো প্যাটার্ন অফ উইকনেস। প্যাটার্ন অফ উইকনেস, হ্যাঁ, দেখবা যে একটা স্ট্রোক, যে যেমন হচ্ছে, সাপোজ মনে করো যে ব্রেনের একটা নির্দিষ্ট এরিয়া যখন নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, একটা নির্দিষ্ট এরিয়া যখন নষ্ট হয়ে যাবে, দেখবা যে একটা হাত, হয় হাত প্যারালাইজড হয়ে গেছে, নাহলে পা প্যারালাইজড হয়ে গেছে, নাহলে পুরো পুরো বডি প্যারালাইজড হয়ে গেছে। তার মানে একটা নির্দিষ্ট এরিয়া কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আপার মোটরের ক্ষেত্রে, হ্যাঁ, যদি অল্প একটু লেশন হয়, কারণ একটা ছোট্ট একটা এরিয়া দেখো অনেকগুলো কন্ট্রোল করে না, ঠিক আছে? মানে পুরো হাতের যে ব্রাকিয়াল প্লেক্সাসের যে ইয়ে আছে, এগুলো দেখবো যে সবগুলো মিলে এখানে যদিও নার্ভ কয়টা, 3টা, তাই না? মিডিয়াল নার্ভ, রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ, ঠিক আছে? কিন্তু অরিজিন হয়েছে দেখবো যে ছোট্ট একটা জায়গা থেকে, এবং এই জায়গাটা কি হয়ে গেছে, অ্যাট্রোফি হয়ে গেছে, না হলে ইস্কিমিয়া হয়ে গেছে, তাহলে পুরো হাতটাই দেখবে যে অবশ হয়ে গেছে। তাহলে এটাকে কি বলা হয়, দেখো হেমিপ্যারেসিস। হেমিপ্যারেসিস মানে হাফ অফ দ্য বডি কি হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে। তারপরে দেখো প্যারাপ্যারেসিস। প্যারাপ্যারেসিস মানে কি, লোয়ার লিম্ব শুধুমাত্র প্যারালাইজড হওয়া, লোয়ার লিম্ব শুধুমাত্র, ঠিক আছে? তারপরে দেখো টেট্রাপ্যারেসিস, তার মানে 4 হাত পায়ে কি হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে ভালো কোনটা? লেগ হেমিপ্যারেসিস। দেখুন একটা ভালো, কি সবগুলোই খারাপ না? হ্যাঁ, সবই খারাপ। ভালো মানে মন্দের ভালো কোনটা? প্যারাপ্যারেসিস। এটা সবচেয়ে কম কম এফেক্ট করছে। যেখানে ইনভলভ হবে, তাই না? হেমিপ্যারেসিসটা তুলনামূলক ভাবে। তারপরে দেখো রিফ্লেক্স গুলো সবগুলো বাড়বে, বললাম না, রিফ্লেক্সও বাড়বে, বললাম না যে এইগুলো কি ওভার অ্যাক্টিভ হবে, জাস্ট একটু টাচ করলেই, হ্যাঁ, অনেক বড় রিফ্লেক্স হবে। তাহলে তুমি যদি পায়ের দিকে নিচের দিকে একটু টাচ করো, ঠিক আছে, তাহলে কি হবে, পায়ের পাতা এরকম করে এক্সাজারেটেড হবে। দ্যাট ইজ কল্ড ব্যাবিনস্কি সাইন। Babinski sign। বুঝে গেছে? যেহেতু উপর থেকে কন্ট্রোল নাই, হ্যাঁ, হালকা একটু ইয়ে দিলেই দেখবে এরকম করে উপর দিকে উঠে গেছে। বুঝতে পারছো? দ্যাট ইজ কল্ড ব্যাবিনস্কি সাইন। তাহলে ব্যাবিনস্কি সাইন পজিটিভ হবে, বা প্ল্যান্টার রেসপন্স এক্সটেনশন হবে কখন, আপার মোটর নিউরন লেশন। আচ্ছা, এবার আসো আমরা প্রথমটাতে যাই। প্রথমটা ছিল কি, ইন্সপেকশনে মাসল। আচ্ছা বলো তো, মনে করো যে আমার ব্রেনের এই হাতে যে ইনারভেশন ছিল সেই অংশটুকু নষ্ট হয়ে গেছে, কিন্তু হাতের যে নার্ভ, এই নার্ভগুলো নষ্ট হয়েছে। না, হ্যাঁ ভাই, এগুলো মানে ঠিক এটার যে লোয়ার মোটর ঠিক নাই, ঠিক আছে। নরমাল ঠিক আছে। ঠিক আছে, তাহলে কি এই মাসল কি সহজে ওয়াস্টিং হবে? না, হ্যাঁ, কারণ এ তো কিছুটা হলো মুভ করতেছে, বুঝো নাই? কিন্তু কখন হবে বলো তো, যেহেতু অনেকদিন থাকবে। movement কমে যাবে লং টার্ম, ঠিক আছে, অনেক দিন ধরে কি, তো অনেক দিন ধরে তুমি ইচ্ছাকৃত ভাবে এটা কি করো না, মুভমেন্ট করো না। যখন ইচ্ছাকৃত ভাবে মুভমেন্ট করি আমরা, অনেক বেশি মুভমেন্ট করি না, হ্যাঁ, জি। আর ওরা যখন নিজেরা করতে লাগবে, দেখবা যে একজনে কন্ট্রাকশন করতেছে, একজনে রিল্যাক্স, আলটিমেটলি ফুল মুভমেন্ট হবে, ফুল মুভমেন্ট হবে না। তার মানে এটা দীর্ঘদিন ইউজ না করার ফলে যে অ্যাট্রোফি, সেই ধরনের অ্যাট্রোফি হবে, এবং এটা সময় লাগবে। দিস ইজ কল্ড ডিস ইউজ, মানে ইউজ না করার জন্য যে অ্যাট্রোফি, সেই অ্যাট্রোফিকে বলা হয় ডিস ইউজ অ্যাট্রোফি। আচ্ছা, অপরদিকে চিন্তা করো, এটা যদি লোয়ার মোটর নিউরন হতো, তাহলে এটা নার্ভ সাপ্লাই আছে? না ভাই, লোয়ার মোটর নিউরন যদি লেশন হতো, এখানে আপার মোটর ধরো ঠিক আছে, ভালো আছে, ব্রেন স্পাইনাল কর্ডের পর্যন্ত ঠিক আছে, কিন্তু এখানে একটা লেশন হয়েছে, এখানে একটা বাড়ি মারছে, কোপ মারছে, হ্যাঁ, মেরে মনে করো যে 3টা নার্ভই কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তাহলে এই হাতকে আর নড়াতে পারবে সে? না পারবো না, না। মুভমেন্টই থাকবে না তো, তাই না? কারণ লোয়ার মোটর তো নার্ভ তো নষ্ট হয়ে গেছে পুরোটা, তাহলে এটা সহজে কি হবে, অ্যাট্রোফি হয়ে যাবে। ওয়েস্টার্ন বুঝতে পারছো আমার কথা? আচ্ছা বলতো, এইটাতে আমি যদি এখন স্টিমুলেশন দিই লোয়ার মোটর নিউরনে, তাহলে কি তোমার রিফ্লেক্স থাকবে? না ভাই, নার্ভই নাই, রিফ্লেক্স করতে জায়গা থাকবে, বুঝো নাই? নার্ভ আছে, হ্যাঁ। আচ্ছা, তো এটা আর মনে করো যে পায়ে যদি আমরা কি করি, চাবি দিয়ে এরকম করে গুঁতা দিই, তাহলে কি এটা কি এক্সটেন্ড হবে? হবে না। স্টিমুলেশন কারণ পাবে তো না। ওখানে তো তুমি যেটাতে স্টিমুলেশন করতেছো, সেই নার্ভই কি ডিসকানেক্টেড না? বুঝতে পারছো আমার কথা? আমি কি বোঝাতে পারছি তোমাদেরকে? জি আচ্ছা, ভাইয়া। এইবার মনে করো যে এখানে যেহেতু কোনো কানেকশন নাই, তাহলে এই মাসল গুলো কন্ট্যাক্ট করবে, হবে না। মাসল গুলো কন্ট্যাক্ট করবে, মাসল কন্ট্রাকশনের জন্য কি লাগবে? নার্ভ সাপ্লাই লাগবে উপর ভাই। থেকে নার্ভ সাপ্লাই থাকে, উপর থেকে স্টিমুলেশন আসবে, হ্যাঁ, সেলের মাসলের ভিতরে কি হবে, ক্যালসিয়াম ঢুকবে, ক্যালসিয়াম ঢুকে তো কি করে, কন্ট্রাক্ট করে না? কন্ট্রাকশন। যদি উপর থেকে ইম্পালস আসতেছে এখানে,
কোনো ইম্পালস আসতেছে? না হ্যাঁ, স্পাইনাল কর্ড পর্যন্ত আসে থেমে গেছে না, তারপরে তার আসতে পারতেছে না, তাহলে এই মাসল জীবনে কোনোদিন কন্ট্যাক্ট করবে না। তাহলে এই মাসল কি কি এটা কি ইয়ে থাকবে, স্পাস্টিক থাকবে না ফ্ল্যাসিড থাকবে? প্লাস্টিক হয়ে যাবে। ফ্ল্যাসিড থাকবে না, Plastic. একদম নরম থাকবে, নরম তুলতুলে, এরকম করে হাত দিয়ে দেখবে যে একদম নরম তুলতুলে। তাহলে দ্যাট ইজ লোয়ার মোটর নিউরন। মনে থাকবে? বুঝতে পারছো? আচ্ছা, এবার বলো তো, হ্যাঁ, লোয়ার মোটরে শুধুমাত্র মনে করো যে এখানে 3টা নার্ভ আছে। আমাদের হাতে কয়টা নার্ভ থাকে? হাতে 3টা নার্ভ থাকে, ঠিক আছে? একটা হচ্ছে রেডিয়াল নার্ভ, আরেকটা আলনার নার্ভ, একটা হচ্ছে মিডিয়ান নার্ভ। Median. ভেরি গুড। আচ্ছা, বলো তো, যদি একটা নার্ভ মনে করো শুধুমাত্র রেডিয়াল নার্ভ নষ্ট হয়েছে, তাহলে কি পুরা হাতের সবগুলো কানেকশন থাকবে, নষ্ট হবে, না শুধুমাত্র রেডিয়াল নার্ভ যেখানে সাপ্লাই দিতে সেখানে নষ্ট হবে? যেখানে সাপ্লাই দিছে সেখানে সাপ্লাই দিচ্ছে ওখানে। সাপ্লাই এরিয়াতে সমস্যা। তাই না? তাহলে পুরা হাত কি অবশ হবে? No. তাহলে এখানে কি হেমিপ্যারেসিস হওয়ার কোনো পসিবিলিটি আছে? না না ভাই। আমি মনে হয় তোমাদেরকে বোঝাতে পারছি, যারা বুঝে অ্যান্সার করছো তাহলে বুঝে গেছো আসল জিনিসটা কি, তাই না? যে কোনো একটা এরিয়া নষ্ট হবে, কিন্তু পুরা বডি, যেমন আগেটাতে আপার মোটরে, হ্যাঁ, হয় হাফ অফ দ্য বডি, না হলে হ্যাঁ লোয়ার লিম্ব, না হলে 4টা লিম্বই, যেমন একটা, কারণ একটা ব্রেনের একটা ছোট্ট অংশ অনেক বড় এরিয়া নিয়ে কাজ করে। দেখছো না, এক ফ্রন্টাল লোবের কত কাজ আমরা পড়লাম না, ফ্রন্টাল লোবের। জি ভাই। তাহলে ফ্রন্টাল লোব কিন্তু খুব একটা বড় এরিয়া না, কিন্তু কাজ অনেক বেশি। তাহলে স্পেসিফিক হয়তো 2 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার মিলে, হ্যাঁ, একটা পুরো একটা হাত সাপ্লাই দিছে অথবা পুরো একটা পা সাপ্লাই দিছে, তাহলে ওই 2-3 সেন্টিমিটার যদি কি হয়, ইস্কিমিয়া হয়ে যায় বা নেক্রোসিস হয়ে যায়, তাহলে কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, আশা করি বুঝতে যদি পারো তাহলে আশা করি পারবা ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, পরের পেজে দেখো তো, স্পাস্টিক প্যারাপ্লেজিয়া। স্পাস্টিসিটি ডেভেলপ করবে কোন ধরনের লেশন? আপার মোটর লেয়ার। আপার মোটর নিউরন। Definitely Or not sure. আচ্ছা, পড়ে দেখো তো সবগুলো আপার মোটর মনে হচ্ছে কিনা। এগুলো কি পেরিফেরি নার্ভের কোনো সমস্যার মনে হচ্ছে? না হ্যাঁ, হয় স্পাইনাল কর্ড, না হলে ব্রেনে, না? জি ভাই। বুঝতে পারছো? দেখো, স্পাইনাল কর্ড না হলে ব্রেন, যে কোনো এক জায়গায় সমস্যা আছে। আচ্ছা, এবার আসো দেখো বেলস পালসি। ঠিক আছে, বেলস পালসি দেখো, one of the most common causes of facial weakness is Bell's palsy. এই স্পেসিফিক প্যারাপ্লেজিয়া থেকে কি কি বলবো ভাই? যে কটা পড়তে পারো, কজেস অফ প্যারাপ্লেজিয়া, এই কোশ্চিন আসবে। তা তোমার কাছে যদি মনে হয় যে, তাহলে তার আগে জানতে হবে যে প্যারাপ্লেজিয়া হয় কোন ডিজিজে, আপার মোটরে না লোয়ার মোটরে? আপার মোটর Upper এই motor. হ্যাঁ, আপার মোটরে। তাহলে আপার মোটরের অংশ কোন কোনগুলো? Brain or spinal cord. ব্রেন এন্ড স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড। তাহলে ব্রেন এন্ড স্পাইনাল কর্ডের রিলেটেড যেগুলো থাকবে সেগুলো ট্রু দিয়ে দিবা, শেষ। এত পড়ার কিছু আছে? ওটা দেখে বুঝতে পারবো না অ্যাটলিস্ট এটা ব্রেন এন্ড স্পাইনাল কর্ডের কোনো রিলেশন কিনা? বুঝতে পারবা? না পারলে বুঝতে পারো আর কি করবা, ঠিক আছে? আচ্ছা, এখন পটস ডিজিজ হচ্ছে কি স্পাইনাল কর্ডের ডিজিজ। স্পাইনাল কর্ডে যদি কি হয়, টিউবারকুলোসিস হয়, এটাকে পটস ডিজিজ বলা হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটু ফেসিয়াল নার্ভটা দেখি, যেহেতু ফেসিয়াল নার্ভের সমস্যা, তাহলে ফেসিয়াল নার্ভ আগে দেখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা বুঝবো যে সমস্যাটা কোথায়। দেখছো? হ্যাঁ, দেখো, এই যে ফেসিয়াল নার্ভ, দেখছো কোন দিকটা বের হয়েছে? হ্যাঁ, কোথায় কোথায় পর্যন্ত ইয়ে দিছে তোমার, ইনারভেশন দিছে। এই যে দেখো, কানের এই দিক দিয়ে ফেসিয়াল নার্ভটা বের হয়েছে। বের হয়ে দেখো একটা অংশ কোন দিকে চলে গেছে, একদম এই যে ফোরহেড, হ্যাঁ,
এইদিকে চলে গেছে, দেখছো? এই যে আমরা ভ্রু এরকম করতেছি না, কুচকাচ্ছি না, এটা তাহলে কার কাজ? এটা কার কাজ? facial nerve ফেসিয়াল Facial নার্ভ। nerve. ঠিক আছে, তারপরে এই যে দেখো, হ্যাঁ, এই যে নাকের উপর দিয়ে চলে গেছে একটা, তারপরে এই যে দেখো তোমার লিপসে আসছে, তারপরে চিকে আসছে, হ্যাঁ, এই যে গাল ফোলাপ, এটা কার কাজ? ফেশিয়াল নার্ভ। ফেসিয়াল নার্ভের কাজ। তারপরে হচ্ছে এই যে দেখো নিচের দিকে লোয়ার লিপসে গেছে, হ্যাঁ, হ্যাঁ, এইগুলো কার কাজ? শীষ দেওয়া কার কাজ? ফেসিয়াল। ফেশিয়াল নার্ভ। Facial. ঠিক আছে, তাহলে ফেসিয়াল নার্ভ যদি এক সাইডে যদি প্যারালাইজড হয়, এই কাজগুলো করতে পারবা? হ্যাঁ খুবই হ্যাঁ সিম্পল। ভাই। ফেসিয়াল নার্ভ যদি সম্পর্কে তোমার একটা আইডিয়া থাকে, তাহলে তোমার ফেসিয়াল বা বেলস পালসি তুমি খুব সহজে পারবে। এখানে এই যে যে কোনো এক সাইডের কি ফেসিয়াল নার্ভ অ্যাটাক হবে, বুঝতে পারছো? হুম, এখানে কি হয় দেখো, সেভেন্থ ফেসিয়াল নার্ভ, হ্যাঁ, অ্যাফেক্টিং অল এজেস এন্ড বোথ সেক্স, এগুলো দাগাও। মোর কমন ফলিং এন্ড আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হবে, প্রেগনেন্সিতে হতে পারে, ডায়াবেটিস, ইমিউনোকম্প্রেহেনসিভ এবং হাইপারটেনশন তাদের বেশি হয়। হ্যাঁ, হ্যাঁ, সিমটমস ডেভেলপড সাবঅ্যাকুটলি ওভার এ ফিউ আওয়ার্স উইথ পেইন অ্যারাউন্ড দ্য ইয়ার। দেখছো কোন দিক দিয়ে আসছে ফেসিয়াল নার্ভ? কানের সাইড দিয়ে আসছে না? পাশ দিয়ে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে কোন দিক দিয়ে ব্যথা হবে? হ্যাঁ, কানের চারপাশে ব্যথা হবে। ঠিক আছে, তারপরে হবে কি দেখো, উম তারপরে হচ্ছে দেখো ইউনিল্যাটারাল ফেসিয়াল উইকনেস, মানে যে সাইডে নার্ভ ইনজুরি হবে সেই সাইডে কি হবে? মুখের ওই Weakness সাইডে কি থাকবে। হবে? উইক হয়ে যাবে, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে দেখো পেশেন্ট ওফেন ডিসক্রাইবড অ্যাজ নাম। নাম মানে কি? কোনো ফিলিংস পায় না, অবশ তাই না? মতো। অবশ। ঠিক আছে, বাট দ্যার ইজ নো অবজেক্টিভ সেন্সরি লস। তার মানে হচ্ছে কি, অবশ হয়ে গেছে কিন্তু সেন্সরি নার্ভ ঠিক আছে, কারণ এটা কি ফেসিয়াল নার্ভ, মোটর। Pulse. ফেশিয়াল নার্ভ মোটর রেসপন্সের জন্য রেসপন্সিবল। মোটর মোটর রেসপন্স করে, তাহলে মোটর গুলো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ। কিন্তু সেন্স ঠিক থাকবে, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো হাইপার কুরেসিস। হাইপার কুরেসিস মানে কি? সাউন্ড ইনটলারেন্স লেভেলে, হ্যাঁ, শব্দ সহ্য করতে পারবে না। তারপরে দেখো ইম্পায়ারমেন্ট অফ প্যারাসিম্প্যাথেটিক ফাইবার মে কজ দ্য ডিমিনিশড স্যালিভেশন, তার মানে স্যালিভেশন নষ্ট হয়ে যাবে ওই এরিয়ায়, এবং টিয়ার সেক্রেশন বন্ধ হয়ে যাবে। এক্সামিনেশনে দেখো লোয়ার মোটর নিউরন, ফেসিয়াল নার্ভ পালসি, দেখো স্পেয়ারিং অফ দ্য ফোরহেড মাসল, এই যে এরকম করতে পারবে না। হুম, হ্যাঁ, ভুরু উঁচু করে এটা করতে পারবে। গুরু কুচকাতে পারবে না, আসল কথা হচ্ছে বাংলা ভাষা, হ্যাঁ। এই যে দেখছো, এই যে চাষি দেখছো, চাষির কি হয়েছে? হ্যাঁ, বুঝি না, এরা তো মেয়ে মানুষের ছবি দেখে কেন, পুরুষ মানুষের কি হয় না? এই যে দেখছো, হ্যাঁ, এই যে ভুরু উপর দিকে তুলতে পারে না, তার মানে কি হয়েছে? নিচের দিকে নেমে গেছে, হ্যাঁ। আইলিডটা ক্লোজ করতে পারবে না, ইনেবিলিটি টু উইঙ্গল। তারপরে হচ্ছে ড্রুপিং অফ দ্য আইলিড, হ্যাঁ, নিচের দিকে পড়ে গেছে, ঠিক আছে, ইনেবিলিটি আই ক্লোজ, হ্যাঁ, নিচেরটা নিচের দিকে পড়ে গেছে, তাহলে এই উপরেরটা যতই নিচে নামো ক্লোজ আর হবে না, হ্যাঁ। তারপরে হচ্ছে দেখো আর কি করতে পারো না, হ্যাঁ, এই যে গাল ফুলাতে পারবে না এরকম করে, ঠিক আছে। তারপরে হচ্ছে ড্রুপিং অফ দ্য কর্নার অফ দ্য মাউথ, হ্যাঁ, নিচের দিকে পড়ে যাবে এবং ড্রাই মাউথ হবে, হ্যাঁ। এই মোটামুটি এগুলো পড়লেই হবে। জাস্ট একবার রিডিং দিও, ওই যে গ্লুকোকর্টিকয়েড দিয়ে আমরা ইমপ্রুভ করে, হ্যাঁ, অ্যান্টিভাইরাল ড্রাগ ইফেক্টিভ না, হ্যাঁ, আর কিছু এই জাস্ট ফিচার গুলো পড়ে তাহলেই হবে। এরপরে নিচের দিকে দেখো হাইপার কাইনেটিক ডিসঅর্ডার, আর একটা হচ্ছে হাইপোকাইনেটিক ডিসঅর্ডার, যে কোনো একটা পড়বা, হয় হাইপার পড়বা না হলে হাইপো পড়বা। পড়বা কোনটা? হাইপো। হাইপো, দুইটা আছে, ঠিক আছে, এই দুইটার মধ্যে একটা যদি দিয়ে দেয়, পার্কিনসন তো আমরা পড়বো একটু পরে, ঠিক আছে, আর একটা শুধু, হ্যাঁ, ক্যাটাটোনিয়া, হ্যাঁ, এটা জাস্ট খালি মনে রাখবা। আর ট্রেমার, কোরিয়া, এগুলো তো আমরা জানি, এগুলো তো হাইপার
ইয়া হয়, ঠিক আছে, কাইনেটিক্স হয়, ডিস্টোনিয়া, মায়োক্লোনাস। পরে দেখো ফ্ল্যাপিং ট্রেমার পাইছো? ফ্ল্যাপিং ট্রেমার, হাত এরম করে দেয়, ঠিক আছে, কাঁপবে হাত, হ্যাঁ, এটাকে বলা হয় ফ্ল্যাপিং ট্রেমার। এটা দেখো কি কিসের মতো দেখায়, বার্ড ফ্ল্যাপিং ইটস উইংস, ওই যে পাখি পাখা মেলে উড়ে না, হ্যাঁ, এরকম দেখায়, এই জন্য ফ্ল্যাপিং ট্রেমার বলা হয়েছে এটাকে। এটার কজ গুলো পড়িও, ঠিক আছে, যেমন হেপাটিক এনকেফালোপ্যাথি, কার্ডিয়াক, সিভিয়ার কার্ডিয়াক ফেলার, রেসপিরেটরি ফেলার, রেনাল ফেলার। আদার্স ড্রাগের মধ্যে দেখো সিবিডি, ড্রাগ টক্সিসিটি, যেমন ফিনোটোইন আর বারবিচুরেট। হাইপোগ্লাইসিমিয়া হলে, হাইপোক্যালিমিয়া হলে, উইলসন ডিজিজ হলে, বুঝছো? এই যে দেখছো ফ্ল্যাপিং, হাত কিভাবে কাঁপাচ্ছে, সামনের দিকে পিছনের দিকে। আচ্ছা, এরপরে দেখো থার্ড ক্রেনিয়াল নার্ভ পালসি। হ্যাঁ, থার্ড ক্রেনিয়াল নার্ভ, ঠিক আছে, থার্ড ক্রেনিয়াল নার্ভ আগে নাম কি থার্ড ক্রেনিয়াল নার্ভের? অকুলো মোটর। অকুলো মোটর, মোটর। তাই না? তার মানে কি ঘোরাবে? চোখ। আই বলে, চোখ ঠিক আছে, আই বোধ বলে। আচ্ছা, এর মধ্যে দেখো তাহলে অকুলোমোটর নার্ভ কোন দিক দিয়ে সাপ্লাই দেয় সেগুলো আমাদেরকে জানবে। দেখো সুপিরিয়র অবলিক মাসল এইটা, তারপরে সুপিরিয়র রেকটাস, হ্যাঁ, এই যে দেখছো এইটাতে সাপ্লাই দেয়। তারপরে হচ্ছে ল্যাটারাল রেকটাস মাসল, হ্যাঁ, তারপরে হচ্ছে দেখো ইনফিরিয়র অবলিক মাসল, হ্যাঁ, এইগুলোকে, ঠিক আছে, কে কে সাপ্লাই দেয়? তোমার থার্ড ক্রেনিয়াল নার্ভ সাপ্লাই দেয়। তাহলে দেখো সুপিরিয়র রেকটাস মাসলের কাজ কি? চোখটাকে উপর দিকে নেওয়া, ঠিক আছে। আর অবলিক মাসলের কাজ কি? উপরের দিকে এবং কর্নারের দিকে নেওয়া, হ্যাঁ। আচ্ছা, আর ল্যাটারাল রেকটাস মাসলের কাজ কি? চোখটাকে এইদিকে নেওয়া, হ্যাঁ, এইদিকে ঘোরানো, এই যে এইভাবে ঘোরাচ্ছ, ঠিক আছে। আর ইনফিরিয়র নিচের দিকে ঘোরানো, হ্যাঁ। তাহলে এই যে মুভমেন্ট, ঠিক আছে, এই মুভমেন্ট গুলো থাকবে, তাহলে এই মুভমেন্ট গুলো নষ্ট হয়ে যাবে। কোন মুভমেন্ট? একটা হচ্ছে উপরের দিকে ওঠা, হ্যাঁ, তারপর উপর দিকে কর্নারে, তারপরে ল্যাটারাল দিকে যাওয়া, এটা থাকবে না, তারপরে নিচের দিকে যাওয়া থাকবে না। তাহলে এই জিনিসগুলো কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই জিনিসগুলো এখানে আসছে, দেখো থার্ড নার্ভ পালসিতে। আহ এটা দেখো এক্সট্রা অকুলার মাসল প্যারালাইসিস হবে, দ্যাট ইজ টিপিক্যালি ডাউনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড, ঠিক আছে, ডাউনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড। যেহেতু, হ্যাঁ, নিচের দিকে নেমে আসবে, উপর দিকের মাসল কি নষ্ট হয়ে গেছে, তাহলে এটা কি হবে? নিচের দিকে আসবে, নিচের দিকে নেমে যাবে। এবং উপর দিকে কর্নারের দিকে নিয়ে যাওয়া যে মাসল ছিল সেই মাসলটাও নষ্ট হয়ে গেছে, তাহলে নিচের দিকে এবং বাইরের দিকে আসবে, ঠিক আছে। আউটওয়ার্ড মানে বাইরের দিকে। আমি কি তোমাকে বোঝাতে পারছি? আচ্ছা, তারপরে কি হবে? তারপরে দেখ টোসিস হবে, যেহেতু উপরে কি, উপরে ধরে রাখার মতো কোনো মাসল আছে যেগুলো কাজ করতেছে, তাহলে চোখের পাতা নিচের দিকে পড়ে যাবে, দিস ইজ কল্ড কমপ্লিট টোসিস। তাহলে যেহেতু উপরে দুইটা মাসলই কি হয়ে গেছে, কাজ করতেছে না, তাহলে কমপ্লিট টোসিস হবে। আর একটা হচ্ছে পিউপিল কি থাকবে? সবসময় ডায়ালেটেড থাকবে। পিউপিল কেন ডায়ালেটেড থাকবে? যেহেতু উপর দিক থেকে পাতা পড়ে আছে, হ্যাঁ, তাহলে চোখে আলো এমনি রেস্ট্রিকশন হয়ে আছে, তাই না? তাহলে চোখটা কি করবে? চাইবে কি করতে? ডায়ালেটেড হয়ে যাতে বেশি বেশি আলো ঢোকে। এটার জন্য পিপুলার কি হবে? ডায়ালেটেড হবে, কম্প্রেশনের জন্য, হ্যাঁ, এক্সটার্নাল কম্প্রেশনের জন্য। যেহেতু উপর থেকে কি আসতেছে, নিচে উপরের মাসল গুলো কাজ করতেছে না, নিচের দিকে এসে কম্প্রেস করতেছে, হ্যাঁ, এই জন্য কম্প্রেশন, ঠিক আছে। এরপরে আসো আরেকটা, সেটা হচ্ছে হর্নার সিনড্রোম। এই তিনটার মধ্যে থেকে একটা আমার মনে হয় কোশ্চেন এবার পরীক্ষায় আসবে। একটা হয় হর্নার সিনড্রোম, না হলে বেলস পালসি, না হলে ইয়ের থেকে, ঠিক আছে, এই তিনটা থেকে একটা কোশ্চেন পাওয়া দেখবা। যেহেতু আগের বার আপার মোটর লোয়ার মোটর থেকে আসছে, হ্যাঁ, তাহলে এবার পসিবিলিটি কম, এই তিনটার মধ্যে একটা থেকে দেখবো একটা কোশ্চেন থাকবে। আচ্ছা, হর্নার সিনড্রোম কি? হর্নার সিনড্রোম খুবই সহজ এটাও, হ্যাঁ।
এইখানে তোমার যে কোনো এক সাইডে, ঠিক আছে, আমরা জানি যে হ্যাঁ যে কোনো এক সাইডে কি হবে, তোমার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি থাকবে। তাহলে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যদি না থাকে তাহলে কোনটা ড্রাইভ করবে? প্যারাসিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিক, তাই না? তুমি যদি মরে যাও, তুমি যদি না থাকো, তাহলে বাড়ির বাড়ির সিংহকে, বাড়ির কর্তাকে, তোমার বউ না বাইসে থাকতে কর্তা? বাইসে থাকতে কর্তা। এখন জিনিসটা উল্টে গেছে, তাই না? আচ্ছা, যাই হোক, তাহলে যদি সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি না থাকে তাহলে প্যারাসিম্প্যাথেটিক কি হবে? ডমিনেন্ট হবে। তাহলে এক সাইডে আমাদের কি হবে দেখো, নিউরোলজিক্যাল কন্ডিশন দ্যাট এফেক্টস দ্য সিম্প্যাথেটিক নার্ভ পাথওয়ে। ঠিক আছে, তাহলে সিম্প্যাথেটিক নার্ভ পাথওয়ে কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কোন দিকে? হ্যাঁ, ইউনিল্যাটারাল, এক সাইডে। সিম্প্যাথেটিক নার্ভের কাজ কি? চোখ বন্ধ করা না চোখ খুলে রাখা? মায়ের ড্রেস করা ভাই, হুম? বড় করে রাখা, চোখ বড় করা না চোখ বড় চোখ করা। ছোট করা? বড় চোখ করা, করে করে রাখা, চোখ বড় বড় করা, করা। চোখ খুলে রাখা না চোখ বন্ধ করা? খুলে রাখা, খুলে চোখ রাখা। খুলে রাখা রাখা, যাবে। তাই না? চোখ বন্ধ করে, চোখ বন্ধ আছে অথচ সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেশি, এরকম পসিবল না। তাহলে কি হবে? প্যারাসিম্প্যাথেটিকে হ্যাঁ চোখ বন্ধ থাকে, তাহলে টোসিস হবে। ঠিক আছে, এবং চোখের পিউপিল কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, এবং এখানে কোনো সোয়েটিং থাকবে? সোয়েটিং কার কাজ? সিম্প্যাথেটিকের কাজ না? সিম্প্যাথেটিক। আচ্ছা, আর চোখ, চোখ যেহেতু ছোট হয়ে গেছে এবং ভিতরের দিকে ঢুকে গেছে, এটাকে বলা হয় এনোপথ্যালমাস। এটাকে কি বলা হয়? কেন আর আর বাইরের দিকে বের হয়ে গেলে এটাকে বলা হয় এক্সোথ্যালমাস। এক্সোথ্যালমাস। এক্সোথ্যালমাস কোথায় পাওয়া যায়? ওই যে গ্রেভস ডিজিজে থাইরোটক্সিকোসিস। থাইরয়েডক্সিডিস, হ্যাঁ, হাইপারথাইরয়েডিজম বা থাইরয়েডক্সিডিস। ঠিক আছে, তাহলে পারবো না? হর্নার সিনড্রোম খুবই সহজ, হ্যাঁ, ভেরি মাচ ইজি। আচ্ছা, আমরা একটা ব্রেক নিই নাকি? নামাজ পড়তে হবে, নামাজের একটা ব্রেক নিই, ঠিক আছে? ব্রেক নিয়ে আমরা ইনশাল্লাহ আবার শুরু করবো। বেশি নাই, আর কি আছে, 2-3টে শেষ। 15 মিনিটে হবে না? জি ভাই হবে। আচ্ছা, 17 মিনিট যাও, হ্যাঁ, তাহলে 5টা 20-এ আমরা আসবো ইনশাল্লাহ, হ্যাঁ। ইনশাআল্লাহ। ওকে ভাই।